ক্লাস খুঁজে পাচ্ছেন না? এক মিনিট। ওকে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম আসলে ক্লাস দেখা যাচ্ছে না কেন, আমি নিজেও একটু কনফিউজড হয়ে গেছিলাম। ওকে, মানে আমার নিজের মোবাইলেও চেক করতেছিলাম, আমার নিজের মোবাইলেও দেখতে পারতেছিলাম না। আচ্ছা, এখন আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এখন আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার লাইভ নোটিফিকেশন পাই না কেন? ভাই আমি কেমনে বলবো লাইভ নোটিফিকেশন কেমনে কেন পান না? মাঝে মাঝে ফেসবুকের যে আসলে কি হয় আল্লাহ মাহবুদ জানে। এই যেমন কয়েকদিন আগে, মানে কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন ফেসবুকে কিন্তু লাইভ অপশনটা চলতেছে না, মানে লাইভ কিন্তু এখন মানে মানে সকল ক্লাসের লিংক, ওই লিংকের ইয়াটা কিন্তু চলতেছে না। ওখান থেকে দেখা যায় যে লিংক অপশনে যাওয়ার পরে তারপরে থ্রি ডট অপশনে ক্লিক করলে ভিউ এডিট হিস্ট্রিতে ক্লিক করলে তারপর লিঙ্কগুলা কাজ করে, নইলে লিঙ্ক কাজ করে না। তো এটা একটা ঝামেলা, বুঝতে পারছেন? কিছু করার নাই, আপাতত এইভাবে আপনাকে একটু মেনটেন করে নিতে হবে। আপাতত কিছু করার নাই, এটা একটু মেনটেন করে নিতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমার সাউন্ডগুলো এবার সেটা একটু জানান। যদি সাউন্ড শুনতে পান তাহলে হচ্ছে আমরা আমাদের আলোচনায় চলে যাব। ঠিক আছে, আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাব। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে, আচ্ছা একটু এভরিওয়ান মেনশন দিয়ে দেন। হ্যাঁ, ওয়েট, একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিই, তাহলে হয়তো বা আরো অনেকে জয়েন করতে পারে। একটু অপেক্ষা করেন, দাঁড়ান। @, ওকে, দুটো দিয়ে আমার এভরিওয়ান মেনশন করা হয়ে গেছে। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার আছে, আমরা আমাদের আলোচনায় চলে যাই। সাউন্ড টাউন্ড আলহামদুলিল্লাহ সবকিছু ক্লিয়ার আছে, আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে উপসর্গ। আমাদের আজকের আলোচনার টপিক কি? আলোচনার টপিক উপসর্গ। ঠিক আছে, উপসর্গ। একদম খুঁটিনাটি সবকিছু আমরা আলোচনা করব উপসর্গ সম্পর্কে। সো চলেন আমরা কাল বিলম্ব না করে আমাদের আলোচনা শুরু করে দিই। ওকে, সো প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে উপসর্গ কি জিনিস, উপসর্গ জিনিসটা কি। ওকে, সো উপসর্গ, উপসর্গ হচ্ছে, উপসর্গ হচ্ছে মনে রাখবেন চারটা পয়েন্টের সমষ্টি। চারটা পয়েন্ট, চারটা পয়েন্টের সমষ্টি হচ্ছে উপসর্গ। পয়েন্টগুলো কি কি? এক নম্বর পয়েন্টটা হচ্ছে এমন কিছু অব্যয়, এমন কিছু, উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয়, এমন কিছু অব্যয় বা অব্যয় শব্দের অব্যয় শব্দের সমষ্টি। এমন কিছু অব্যয় বা অব্যয় শব্দের সমষ্টি। উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় বা অব্যয় শব্দের সমষ্টি, এমন কিছু অব্যয় বা অব্যয় শব্দের সমষ্টি। নাম্বার টু, যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের, যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের, স্বাধীন অর্থবোধক শব্দের, অর্থবোধক শব্দের। নাম্বার থ্রি, পূর্বে বসে, নাম্বার থ্রি, পূর্বে বসে। নাম্বার ফোর, আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করে, আগের অর্থের, অর্থের পরিবর্তন, পরিবর্তন বা পরিমার্জন করে, পরিবর্তন বা পরিমার্জন করে। এই চারটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে তাকে আমরা উপসর্গ বলতে পারবো, আদারওয়াইজ বলা যাবে না। তাহলে আবার বলছি আমি, উপসর্গ জিনিসটা কি? উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের পূর্বে বসে আগের স্বাধীন শব্দের
অর্থের পরিবর্তন করে অথবা অর্থের পরিমার্জন করে। এই হচ্ছে আমার 4টা পয়েন্ট। পয়েন্টগুলো কি কি খেয়াল করেন, আবার বলছি। দেখেন উপসর্গের সংজ্ঞা কিন্তু এটাই, মানে উপসর্গের সংজ্ঞাটাকে ভাঙলে আমরা এই 4টা পয়েন্ট পাই। সহজ কথা, কথা বুঝতে পারছেন স্যার? এবার খেয়াল করেন, তাহলে এমন কিছু অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ, ঠিক আছে? উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ। অব্যয় শব্দের সমষ্টি না বলে অব্যয় সূচক শব্দাংশ বলাও যায়, একই কথা। যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের, যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের পূর্বে বসে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন বা পরিমার্জন করবে। এই 4টা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলেই তাকে আমরা উপসর্গ বলতে পারবো, আদারওয়াইজ বলা যাবে না। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। রকিব ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন ক্লাসের পরে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দিয়ে দিব, কোনো সমস্যা নাই। রকিব ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন ক্লাসের পরে জিজ্ঞেস করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তাহলে এবার আসেন আমরা তাহলে এখন চলে যাচ্ছি, এটা উপসর্গ জিনিসটাকে এটা আমরা দেখলাম। এবার আমরা উপসর্গের একটা উদাহরণে চলে যাই। যেমন মনে করেন আমি বললাম হার, একটু চিন্তা করেন তো হার শব্দের কোনো অর্থ আছে কি নাই? হ্যাঁ আছে। হার দ্বারা এটা হতে পারে গলার হার, মানে অলংকার, অথবা অথবা মনে করেন খেলায় হার জিতের যে হার সেই হার, অথবা মনে করেন হতে পারে ইন্টারেস্ট রেট মানে সুদের হার, যে কোনো হার হতে পারে। এখন তাহলে হার জিনিসটা কি এটা আমরা বুঝলাম। এখন হারের আগে আমি যদি বলি প্র, তাহলে কি হয়ে গেল? প্রহার। প্রহার মানে কি? মারা। আমি যদি বলি তাহলে কি হয়ে গেল? আহার। আহার মানে কি? খাওয়া। যদি বলি অনা, কি হয়ে গেল? অনাহার। অনাহার মানে না খেয়ে থাকা। যদি বলি মানে কি? উপহার। উপহার মানে কাউকে কোনো কিছু গিফট দেওয়া। যদি বলি অবহার মানে কি? অর্থাৎ শেয়ার কম দামে বিক্রি করা, মানে বেশি দামে কিনে কম দামে বিক্রি করা। আবার যদি বলি অধি মানে কি? শেয়ার কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। তাহলে খেয়াল করেন, এক হার শব্দের পূর্বে আমি অধি, উপ, অনা, প্র এগুলো যুক্ত করে প্রতি ক্ষেত্রে আমি হার শব্দের যে স্বাধীন অর্থটা ছিল সেটা কিন্তু বারবার চেঞ্জ করে দিচ্ছি। তার মানে এই যে প্র, অনা, উপ, অধি, এদের নিজস্ব কোনো স্বাধীন অর্থ না থাকলেও এরা প্রত্যেকেই হার শব্দের পূর্বে বসে সেই শব্দের স্বাধীন অর্থটাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই জন্য এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় উপসর্গ। কনসেপ্টটা কি ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? উপসর্গ থেকে শব্দ চেনা যায়, হ্যাঁ যায়, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। আচ্ছা, ফারিয়া করিম বলছে নেটে খুব প্রবলেম করতেছে। আমাকে একটু বাকিরা জানান তো নেটে খুব প্রবলেম করতেছে কিনা। এই কমেন্ট তো ভাই আমি এখন আশা করি না, মানে টোটালি আমি এই কমেন্ট আশা করি না, এক্সপেক্টই করি না আমি এই কমেন্ট। আমাকে একটু জানান তো। হ্যাঁ, আমাকে একটু জানান তো নেটে কি খুব প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাসমিয়া তাবাসসুম বলছেন নো। আচ্ছা, গাজী আমানুল্লাহ বলছেন না। আচ্ছা, হাবিবা রিপা বলছে ক্লিয়ার সব। আচ্ছা, শেখর ভাইয়া বলছে সমস্যা নাই। আচ্ছা, তার মানে ভাই আপনার ওখানে প্রবলেম, তার মানে ফারিয়া করিম আপনার ওখানে প্রবলেম, আমার এখানে নেটের প্রবলেম নাই। নেটের প্রবলেম সলভ করার জন্য এত কিছু করলাম, এখন যদি নেটের প্রবলেম হয় নেটের প্রবলেম হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ আর হবে না, ঠিক আছে? নেটের যে প্রবলেম ছিল সেই সব প্রবলেম ওকে করে ফেলছি, আলহামদুলিল্লাহ নেটের আর এখন থেকে কোনো প্রবলেম হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে ফাইন। তাহলে এবার আসেন, এবার আমরা যেটা বলতেছি দেখেন, তাহলে উপসর্গ জিনিসটা কি সেটা আমরা বুঝে ফেলেছি। উপসর্গ হচ্ছে কি? উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের, এই যে দেখেন স্বাধীন অর্থবোধক শব্দ ছিল, তার পূর্বে বসে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করে, তাকে আমরা কি বলবো? উপসর্গ বলবো। তাহলে উপসর্গ জিনিসটা কি সেটা আমরা বুঝে গেছি। কথা বুঝতে পারছেন? তাহলে উপসর্গ জিনিসটা কি এইটা আমরা বুঝে গেছি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন আমরা তাহলে উপসর্গ জিনিসটা কি এটা তো আমরা বুঝছি, এখন একটু উপসর্গ সম্পর্কে কিছু বেসিক ধারণা জেনে নিই। যেমন উপসর্গ সম্পর্কে কিছু বেসিক ধারণা, যেমন আমি যদি বলি যে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তো উপসর্গ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্ব ভাই? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে? উপসর্গ শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ হচ্ছে কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে? যদি প্রশ্ন করা হয়। আচ্ছা, এখন যদি প্রশ্ন করে যে উপসর্গ শব্দটি এটা কিভাবে গঠিত হয়েছে, উপসর্গ শব্দটি কিভাবে গঠিত হয়েছে, আপনাদেরকে আমি বহুবার বলেছি যে ব্যাকরণের যে কোনো শব্দ
ব্যাকরণের যে কোনো শব্দের নাম স্পেসিফিক্যালি এটা গঠিত হয় প্রকৃতি প্রত্যয় সাধিত হয়ে। তার মানে উপসর্গ এটা প্রকৃতি প্রত্যয় সাধিত একটি শব্দ, প্রকৃতি ও প্রত্যয় সাধিত একটি শব্দ, প্রকৃতি ও প্রত্যয় সাধিত একটি শব্দ, প্রকৃতি ও প্রত্যয় সাধিত শব্দ। উপসর্গ এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যেহেতু প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, তাহলে এর বিশ্লেষণ কি? ওকে, এর বিশ্লেষণ হচ্ছে উপযোগ সৃজ যোগ অ, উপযোগ সৃজ যোগ অ, এটাই হচ্ছে উপসর্গ। ঠিক আছে, উপযোগ সৃজ যোগ অ এটাই হচ্ছে কি বলেন উপসর্গ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন উপসর্গ হচ্ছে উপযোগ সৃজ যোগ অ, এটা হচ্ছে উপসর্গ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে উপযোগ সৃজ যোগ অ এটা হচ্ছে উপসর্গ। তাহলে এরপর আসেন, এরপর হচ্ছে এই জিনিসটা কি, এটা আশা করি বুঝতে পারছি। এখন যদি প্রশ্ন করা হয় যে উপসর্গ শব্দটা এটা গঠিত হয়েছে তো উপযোগ সৃজ যোগ অ প্রত্যয় সাধিত হয়ে, সেটা বুঝলাম। কিন্তু এমনিতে আমরা যদি এটাকে বিশ্লেষণ করতে যাই তাহলে শব্দের অর্থ বিচারে উপসর্গ শব্দটা কোন শব্দ, অর্থাৎ যদি বলি যে অর্থ অনুসারে যদি প্রশ্ন করা হয় যে অর্থ অনুসারে উপসর্গ শব্দটি কোন শব্দ? মনে রাখবেন অর্থ অনুসারে উপসর্গ শব্দটা হচ্ছে একটা রূঢ়ি শব্দ। কোন শব্দ বলেন? রূঢ়ি শব্দ। এখন প্রশ্ন হচ্ছে ভাই রূঢ়ি শব্দ জিনিসটা কি? রূঢ়ি শব্দ হচ্ছে শব্দকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যৌগিক, একটা রূঢ়ি, একটা যোগড়ূঢ়। তো যৌগিক, রূঢ়ি, যোগড়ূঢ় এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো শব্দের যখন আমরা শ্রেণী বিভাগ শিখবো, অর্থমূলক শ্রেণী বিভাগ, সেই ক্লাসে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। তো এখানে জাস্ট আমি বলছি যে রূঢ়ি জিনিসটা হচ্ছে যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন, সেটাকে বলা হচ্ছে রূঢ়ি শব্দ। যদি মিলে যায় তাহলে যৌগিক, যদি না মিলে তাহলে রূঢ়ি শব্দ। ঠিক আছে, যোগড়ূঢ় হয় বাট সেটা আমরা এখন জানার দরকার নেই, সেটা পরে যখন শিখবো তখন জানবো। এখন দেখেন উপসর্গ এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দুইটা অংশ পাবো, একটা হচ্ছে উপ আর একটা হচ্ছে স্বর্গ। ঠিক আছে, মানে এই বিশ্লেষণ না, এটা তো প্রত্যয় সাধিত বিশ্লেষণ। যদি এমনিতে মনে করেন সন্ধি সাধিত ভাবে নিয়মে ভাঙি বা উপসর্গ শব্দটা ধরলাম উপসর্গ সাধিত শব্দ, উপসর্গ শব্দটার মূল শব্দ হচ্ছে স্বর্গ আর তার পূর্বে যুক্ত হয়েছে উপ, এটা নিজেও একটা উপসর্গ। উপশব্দটা নিজেও কি? উপশব্দটা নিজেও একটা উপসর্গ। ঠিক আছে, উপসর্গ শব্দটা নিজেও একটা উপসর্গ। আর এই স্বর্গ শব্দের অর্থ কি? স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। স্বর্গ শব্দের অর্থ কি? অধ্যায়। তাহলে এবার বুঝেন স্বর্গ শব্দের অর্থ হচ্ছে এই স্বর্গর নিচের মানে দন্তস্ব নিচে কিন্তু কোনো ব নাই। এই স্বর্গ মানে কিন্তু জান্নাত না, জান্নাত যে স্বর্গ সেই স্বর্গ মানে স্বয়ের নিচে একটা ব আছে, আর এখানে ব নাই। এই স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। তো স্বর্গ শব্দের অর্থ অধ্যায় আর উপশব্দের অর্থ উপ নিজেও একটা উপসর্গ। এখন উপসর্গ পুরোটার অর্থ কি? উপসর্গ পুরোটার অর্থ হচ্ছে রোগের লক্ষণ। উপসর্গ পুরোটার অর্থ কি বলেন? রোগের লক্ষণ। দেখবেন আমরা অনেক সময় বলি না যে তোমার মধ্যে তো করোনার উপসর্গ দেখা গিয়েছে। করোনার উপসর্গ দেখা গিয়েছে কথাটা মানে কি? মানে করোনা রোগের লক্ষণ দেখা গিয়েছে। তার মানে দেখেন স্বর্গ শব্দের অর্থ অধ্যায়, তার পূর্বে উপসর্গ যুক্ত হয়ে স্বর্গ শব্দের যে অর্থ ছিল সেটা পরিবর্তন করে নতুন একটা অর্থ দিচ্ছে, সেটা হচ্ছে রোগের লক্ষণ। এ কারণে উপসর্গ শব্দটা কি যদি প্রশ্ন করা হয়, কারেক্ট আনসার হবে রূঢ়ি শব্দ। অর্থ অনুসারে উপসর্গ শব্দটা কি? কারেক্ট আনসার হচ্ছে রূঢ়ি শব্দ। এই পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত কি বুঝছেন? আমাকে একটু জানাতে হবে। একজন প্রশ্ন করছে ভাই আজকে কি শেষ করে দিবেন উপসর্গ নাকি আরেকদিন নিবেন ক্লাস? উত্তর হচ্ছে আজকে আমরা চাইলে উপসর্গ শেষ করতে পারবো না, কারণ উপসর্গের সবকিছু আজকে একটা ক্লাসে পড়াবো। একটা জিনিস শুধু বাকি রাখবো, শুধু উপসর্গের, ওইটার জন্য আমি একটা স্পেশাল ক্লাস রাখছি, এবং সেটা হচ্ছে উপসর্গের শব্দ বিশ্লেষণ, যেটা নর্মালি বাংলাদেশের শিক্ষকরা পড়ায় না ক্লাসে, বাট এখান থেকে প্রশ্ন আসে। এবং আমি প্রমিস করতেছি আমার ওই ক্লাসটা, উপসর্গের শব্দ বিশ্লেষণের ক্লাসটা আপনি যদি করেন এবং এরপরে আপনি যদি আমার একটা ক্লাসও না করেন, মানে ব্যাপারটা যদি এরকম হয় যে শাওন ভাইয়ের কাছ থেকে আপনি কিচ্ছু শিখেন নাই, শুধু উপসর্গ ভাঙার টেকনিকটা শিখছেন, আপনার তাতেই মনে হবে যে আমার কোর্স ফির টাকা উসুল। কথা বুঝতে পারছেন? বিকজ এই জিনিসটা এটা অ্যাকচুয়ালি পরীক্ষার হলে আপনাকে খুব ইফেক্টিভ ভাবে কাজে দিবে, যেটা জিনিসটা আমি শিখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তবে এইটা বাংলাদেশের সাধারণত কোনো বইতে পাওয়া যায় না, এবং পাওয়া না যাওয়ার কারণ হচ্ছে ওই টেকনিকটা আসলে কোথাও নাই, ওই টেকনিকটা আমার বানানো টেকনিক। এন্ড দ্যাট ইজ ওয়াই আমি ক্লাসে পড়াবো যেটা, এটা আপনার খুব উপকার হবে। বুঝতে পারছেন ভাই? সৃজ চিহ্নের আগে যেটা লিখছেন, মানে সৃজের আগে যেটা লিখছেন, এটার নাম হচ্ছে ধাতু চিহ্ন। এটার নাম হচ্ছে ধাতু চিহ্ন। আমরা প্রকৃতিপত্র যখন পড়বো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এখন না। বুঝতে পারছেন? আচ্ছা, আহ
ফাবিহা বলছে ভাই আমার মেসেজটা একটু চেক করেন, একটা জিনিস আস্ক করছিলাম, সেটা হচ্ছে ওইটা বলছিলেন ক্লাসে বুঝাই দিবেন। ঠিক আছে, তাহলে ক্লাসের পরে এই মেসেজটা আরেকবার দিয়েন, আমি তখন চেক করব। স্যার আপনি তো আজকে আপনি আজকে যে ভিডিওটা করছেন, আচ্ছা ওর সাথে স্কুলে ছিলাম, একসাথে স্কুলে ছিলাম, বাট আচ্ছা যাক হোয়াট এভার, ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন, এরপর আসেন। ভাইয়া উপসর্গে কোনো ফজিলতপূর্ণ আলোচনা নাই? না না, উপসর্গে ফজিলতপূর্ণ আলোচনা নাই। উপসর্গ হচ্ছে সব কাজের জিনিস, ভালো করে পড়েন। ওকে ফাইন। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছেন? জি স্যার বুঝছেন, ওকে ফাইন, ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে ওকে ফাইন। এরপর আসেন আমাদের পরের পয়েন্টে আসি। আচ্ছা তাহলে অর্থ অনুসারে উপসর্গ শব্দটা হচ্ছে একটা রূঢ়ি শব্দ, সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা বুঝে ফেললাম। এখন আসেন, সেটা হচ্ছে উপসর্গ বাংলা ভাষায় কত প্রকার, যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার, তো দেখেন বাংলা ভাষায় উপসর্গগুলোকে প্রাথমিকভাবে ভাগ করা যায়, তিন ভাগে। বাংলা ভাষায় উপসর্গগুলোকে প্রাথমিকভাবে ভাগ করা যায় কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ, আর আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা, তৎসম এবং লাস্ট ওয়ান হচ্ছে বিদেশি উপসর্গ। ঠিক আছে, ওকে ফাইন। এখন যদি প্রশ্ন করা হয় এই বিদেশি উপসর্গ কত প্রকার, বিদেশি উপসর্গ এটা আবার মনে করেন চার প্রকার। একটা আছে আরবি, ঠিক আছে, একটা আছে আরবি, একটা আছে ফার্সি, একটা আছে ইংরেজি, আর একটা আছে উর্দু বা হিন্দি, ঠিক আছে, উর্দু বা হিন্দি। তো টোটাল এই চার প্রকার উপসর্গ আছে। ঠিক আছে, একটা আরবি, একটা ফার্সি, একটা ইংরেজি, একটা উর্দু বা হিন্দি। যদি সংখ্যার দিক দিয়ে প্রশ্ন করি তাহলে আরবি উপসর্গ আছে হচ্ছে 4+2, ফার্সি উপসর্গ আছে হচ্ছে 10, ইংরেজি উপসর্গ আছে হচ্ছে 4, আর এদিক দিয়ে হচ্ছে উর্দু বা হিন্দি উপসর্গ আছে 1। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই আরবি উপসর্গের পাশে আবার 4+2 কেন লিখছেন? নর্মালি তো আমাদের ক্লাস 9 ব্যাকরণ বিদ্যায় 4টাই দেওয়া আছে, আপনি আবার এক্সট্রা 2 কেন লিখলেন? আর লিখছেন ভালো কথা, তাহলে 4 আর 2 একবারে পুরোটা 6টা লিখলেই তো হইতো। 4+2 এমনি কেন লিখলেন? ব্যাখ্যা সবই করব, আস্তে আস্তে আলোচনায় আসুক, যখন আমরা আরবি উপসর্গ নিয়ে আলোচনা করবো তখন বলবো। তো এখন আপাতত আমরা কোনটা কয়টা আছে সেটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা এবার আসেন, আচ্ছা এরপর দেখেন, তাহলে বাংলা উপসর্গ কয়টা আছে? বাংলা উপসর্গ আছে হচ্ছে 21টা, আর তৎসম উপসর্গ আছে হচ্ছে 20টা। এখন এইটা নিয়ে অনেক সময় অনেকের কনফিউশন হয়, স্যার বাংলা উপসর্গ 21টা নাকি বাংলা উপসর্গ 20টা, তৎসম উপসর্গ 21টা নাকি তৎসম উপসর্গ 20টা। এটা নিয়ে কিন্তু আমরা একটা শর্টকাট ট্রিক্স মনে রাখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা যে শর্টকাট ট্রিক্সটা মনে রাখবো সেটা হচ্ছে বাংলা উপসর্গ আর তৎসম উপসর্গ মনে রাখার জন্য, সেটা হচ্ছে বাংলা ভাষা আমরা 21 তারিখে পেয়েছি, সেই কারণে বাংলা উপসর্গ কয়টা? 21টা। বাংলা ভাষা আমরা 21 তারিখে পেয়েছি, এই কারণে বাংলা উপসর্গ 21টা, এন্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দ্যাট মিন্স 20টা হচ্ছে কি তৎসম উপসর্গ। ঠিক আছে, এখন আসেন এই বাংলা 21টা আর তৎসম 20টা কি কি আছে সেটা একটু আমাকে চিন্তা হবে। বাংলা 21টা আর তৎসম 20টা এটা কি কি আছে এটা একটু আমাদের চিন্তা হবে। আচ্ছা একজন প্রশ্ন করছে, স্যার তৎসম আর সংস্কৃত বলতে কি একই বোঝাচ্ছে? হ্যাঁ একই বোঝাচ্ছে, তৎসম উপসর্গ বলি বা সংস্কৃত উপসর্গ বলি সেটা কিন্তু একই, কথা বুঝতে পারছেন? আচ্ছা এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ব্যাংকের কোশ্চেনে মেবি গত বছরের বাংলাদেশ ব্যাংকের এডির একটা প্রশ্ন আসছিল, খুব চমৎকার একটা প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের এডির একটা প্রশ্ন আসছিল এবং প্রশ্নটা ছিল এরকম যে মনে করেন যে আমার এই মুহূর্তে পুরো প্রশ্নটা মানে প্রশ্নের এক্সাক্ট ওয়ার্ডটা কি ছিল মনে নেই, বাট প্রশ্নের ধাঁচটা মনে আছে, আমি সেটা বলছি। কোশ্চেনটা ছিল এরকম যে অনামুখ শব্দের অনামুখ শব্দের অনামুখ শব্দের শব্দের অনা কোন উপসর্গ? অনামুখ শব্দের অনা কোন উপসর্গ? অনা কোন উপসর্গ? অনামুখ শব্দের অনা কোন উপসর্গ? ঠিক আছে, ওকে ফাইন। অনামুখ শব্দের অনা কোন উপসর্গ? অপশনগুলো ছিল হচ্ছে ফার্সি, অপশনগুলো ছিল হচ্ছে ফার্সি, অপশন বি তে ছিল বা অপশন বি তে ছিল দেশি, অপশন সি তে ছিল তৎসম, অপশন সি তে ছিল তৎসম, এবং অপশন ডি তে ছিল কোনোটি নয়, অপশন ডি তে ছিল কোনোটি নয়। ঠিক আছে, কোনোটি নয়। আচ্ছা এখন দেখেন ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা মানে প্রশ্ন হওয়ার পরে বাংলাদেশের ম্যাক্সিমাম ফেসবুক গ্রুপে যারা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন পরীক্ষার পরে, যারা প্রশ্নের উত্তর বিভিন্ন বই বিভিন্ন পেজ থেকে দেয় না, তো বিভিন্ন পেজ এই প্রশ্নের উত্তরটা দিয়েছিল দেশি উপসর্গ। কেন? অ অঘা অজ অনা,
ঠিক আছে, তো অনা আছে, এই কারণে অনাটা হচ্ছে কি দেশি, এবং এই কারণে এটাকে কি দিয়েছিল, দেশি উপসর্গ দিয়েছিল। আমি এটা ফেসবুকে বলেছিলাম যে এটা 100% ভুল, এটার উত্তর হবে কোনোটাই নয়। এখন প্রশ্ন হচ্ছে আমি এটার পেছনে ব্যাখ্যা দিছিলাম, যারা এটার পেছনে দেশীয় উপসর্গ উত্তর দিছিল তারা এটার পেছনে ব্যাখ্যা দিছিল এরকম যে অজ অনা এটা বাংলা উপসর্গের মধ্যে আছে, এই কারণে এটা দেশীয় উপসর্গ। বাট আমি উত্তর দিছিলাম যে না, এটার উত্তর হবে কোনোটাই নয়। এখন আসেন কেন, কেন কারণ আমি বলছিলাম সেটা হচ্ছে আমি ফেসবুকে এটা নিয়ে পোস্টও করছিলাম, এবং কেন আমি বলছিলাম যে আমাদের উপসর্গগুলোকে ভাগ করা যায় যে 3 ভাগে, তার মধ্যে দেশীয় উপসর্গ বলতে কোনো উপসর্গ নাই। উপসর্গ আছে বাংলা উপসর্গ। এখন আপনি বলতে পারেন স্যার বাংলা আর দেশি কি এক না? ইম্পসিবল, কখনোই এক না। বাংলা আর দেশি এক কেমনে হইলো ভাই? বাংলা শব্দ আর দেশি শব্দ কি এক জিনিস? আপনি বলেন, শব্দকে উৎস অনুসারে যে 5 ভাগে ভাগ করা যায়, উৎস অনুসারে শব্দ যে 5 প্রকার, 5 প্রকার মধ্যে কি কি আছে? তৎসম, অর্ধ তৎসম, তৎসম, অর্ধ তৎসম, দেশি, অর্ধ তৎসম, দেশি, বিদেশি, দেশি বিদেশি, আরেকটা হচ্ছে তদ্ভব, তাই না? আরেকটা হচ্ছে তদ্ভব। এই যে তদ্ভব যেটা, এই তদ্ভবর অপর নাম হচ্ছে খাঁটি বাংলা। এই তদ্ভবর অপর নাম কি? তদ্ভবর অপর নাম হচ্ছে খাঁটি বাংলা। তার মানে এবার চিন্তা করেন, খাঁটি বাংলা আর তদ্ভব কিন্তু একই, কিন্তু দেশি আর খাঁটি বাংলা কিন্তু এক না। যদি একই হইতো তাহলে তো মানে উৎস অনুসারে শব্দ 4 প্রকার দিয়ে আমরা দেশি আর খাঁটি বাংলাতে একই বলতে পারতাম। কথা বুঝেন নাই? এই দুইটা কখনো এক না। দেশি ভাষাটা হচ্ছে আমাদের দেশের আদিম অধিবাসীদের ভাষা, এটা হচ্ছে দেশি ভাষা। আর তদ্ভব বা খাঁটি বাংলা সেটা হচ্ছে সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে যেটা আসছে, সেটা হচ্ছে খাঁটি বাংলা বা তদ্ভব ভাষা। সো দুইটা এক না। এই কারণে উপসর্গের এই কোশ্চেনে যে বাংলা ভাষায় এই যে এখানে অনা কোন উপসর্গ, যে প্রশ্নটা আসছিল যে অনামুখ শব্দের অনা কোন উপসর্গ, অঘা অজ অনা, ঠিক আছে, এটা বাংলা উপসর্গের মধ্যে আছে, বাট বাংলার দেশি এক না। এই কারণে অবশ্যই এটার উত্তর কি কোনোটি নয়। হ্যাঁ, যদি আমার অপশনে কোনোটি নয় না থাকতো, যদি ধরেন এখানে কোনোটি নয় নাই, এখানে দিচ্ছে হচ্ছে ফার্সি, দেশি, তৎসম অথবা আরবি, তখন কিছু করার নাই আমার, তখন আমি এটাকে বেস্ট হিসেবে দিতাম, তখন আমি এটাকে বেস্ট হিসেবে দিতাম অপশন অনুযায়ী। কথা বুঝতে পারছেন? অপশন অনুযায়ী, কথা বুঝতে পারছেন? অপশন অনুযায়ী, কিন্তু কিছু করার নাই, কিন্তু তখন আমার কাছে কোনো অপশন নাই, কিছু করার নাই, এই কারণে অপশন অনুযায়ী ওটা আমি বেস্ট দিতাম। কিন্তু যদি আমার কাছে কোনোটাই নয় থাকে, দেন দিস উইল বি দ্য বেস্ট। আমার কথা বুঝতে পারছেন? দিস উইল বি দ্য বেস্ট। আমার কথা কি বুঝতে পারছেন? জিনিসটা কি আমি বুঝাতে পারছি পুরোপুরি? কথাটা কি ক্লিয়ার? সবাই কি বুঝছেন কিনা আমাকে একটু জানান আগে। সবাই কি বুঝছেন কিনা আমাকে একটু জানান আগে। এটা নিয়ে ফেসবুকে অনেকে তর্কাতর্কি করছিল আমার সাথে। ওকে, স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ওকে। হ্যামলেট বলছে স্যার আমার ক্লাস আটকাচ্ছে, আর কারো কি আটকাচ্ছে? ভাই হ্যামলেট ভাই, এই কোশ্চেনটা একটু আগে আমি আবার জিজ্ঞেস করছিলাম, কেউ বলছে আটকাচ্ছে না। সো আশা করি আমার এখান থেকে কোনো প্রবলেম না। ওকে ফাইন। আচ্ছা, জি স্যার, বুঝছি বুঝছি বুঝছি, ভেরি গুড, বুঝছি। আচ্ছা, 100% ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। 100% ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি গুড। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আসেন। তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে বাংলা উপসর্গ 21টা এবং তৎসম উপসর্গ 20টা। এটা কি কি আছে এটা একটু আমরা জেনে নিই। ঠিক আছে, বাংলা উপসর্গ 21টা এবং তৎসম উপসর্গ 20টা কি কি আছে এটা একটু জেনে নিই, আসেন। তো দেখেন, বাংলা উপসর্গ যেগুলো আছে, বাংলা উপসর্গ এটা হচ্ছে 21টা। 21টা কি কি? অ, অঘা, অজ, অনা। খেয়াল করেন, অ, অঘা, অজ, অনা। অ, অঘা, অজ, অনা। ঠিক আছে, অ, অঘা, অজ, অনা। আ, আড়, আন, আব। আ, আড়, আন, আব। অ, অঘা, অজ, অনা। আ, আড়, আন, আব। আ, আড়, আন, আব। কদকু, ইতি, তারপর হচ্ছে উনা। এই উনা উপসর্গের আরেকটা রূপ হচ্ছে উন। ঠিক আছে, আহ আরেকটা রূপ হচ্ছে উন। ইতি উনা কদ কু, ইতি উনা কদ কু। আচ্ছা, এখানে আপনাকে বলতে ভুলে গেছি আমি, অ, অগা, অজ, অনা। এই অনা উপসর্গের আরেকটা রূপ হচ্ছে অন। ঠিক আছে, অনা উপসর্গের আরেকটা রূপ কি? অনা উপসর্গের আরেকটা রূপ হচ্ছে অন। আমি একটু সিস্টেম করে দিচ্ছি, ওয়েট। ওকে, এটা একটু, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে অ, ঘ, অজ, অনা। আ, আড়, আন, আব। ইতি উনা কদ কু।
ইতি এটা হচ্ছে উনা, হ্যাঁ ইতি উনা কদকু নি পাতি বিভর, নি পাতি বিভর, নি পাতি বিভর, নি পাতি বিভর, রাম সুহা, রাম স, রাম দেন হচ্ছে একটা হচ্ছে রাম, দেন স, দেন সা, দেন সু, দেন হা, রাম সুহা। এই হচ্ছে টোটাল 20টা উপসর্গ আছে, ঠিক আছে? অ অঘা অজনা আর আনাব ইতিনগতকু নিপাতি বিভর রাম সুহা। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ক্লাসে আছি ভাইয়া, বলেন। আচ্ছা, আপনি তাহলে আমাকে ঘন্টা 2-1 পরে ফোন দিন, ধরেন 11টা 11:30 দিকে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে দেখেন অ অঘা অজ অনা আর আন আব ইতিউনা কদকু নিপাতি বিভর রাম সুহা। আশা করি এটা হচ্ছে বাংলা উপসর্গ, আপনারা বুঝে গেছেন। এবার আসেন তৎসম উপসর্গ কি কি আছে। তৎসম উপসর্গ এটা আছে 20টা। তৎসম উপসর্গ কয়টা আছে? 20টা আছে। কি কি আছে আমরা দেখি, আসেন। তৎসম উপসর্গ 20টা আছে হচ্ছে প্র পরা অপশমনি, প্র পরা অপশমনি, প্র পরা অপ, প্র পরা অপশম, প্র পরা অপশমনি, প্র পরা অপশমনি, অনু অবনির দুর্বি, প্র পরা অপশমনি, অনু অবনির দুর্বি, অপশমনি, অনু অবনির দুর্বি, অধিসু উৎপরি, অধিসু উৎপরি, অধিসু উৎপরি, অধিসু উৎপরি, প্রতিঅতি অভিঅপি উপা, প্রতিঅতি, প্রতিঅতি, প্রতিঅতি অভিঅপি, প্রতিঅতি অভিঅপি, অভিঅপি উপ আ। শুনেন, কেউ যদি অন্য কোনোভাবে মুখস্থ করে থাকেন, ভেরি ওয়েলকাম, কোনো সমস্যা নাই। মুখস্থ রাখাটা ফ্যাক্ট। আপনি যেভাবে পারেন সেভাবে মুখস্থ রাখেন। এটা যে আপনার মানে আমার সিস্টেমে মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না, কথা বুঝতে পারছেন? আপনি যেরকম ভাবে মুখস্থ রাখতে পারেন সেটাই পড়বেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভাই আমি ছেলে না মেয়ে? অপহেলিত হেমলেট বলছে ভাই আমি ছেলে না মেয়ে? ভাই আমি কি আপনাকে লিঙ্গ নিয়ে কিছু বলছি? মানে আমি তো ভাইয়া বলে সবাইকেই ডাকি। আমি তো স্পেসিফিক ছেলে বা মেয়ের ক্ষেত্রে বলি যে ছেলের ক্ষেত্রে ভাইয়া, মেয়ের ক্ষেত্রে আপু বলি, সাধারণত এরকম না। আমি ভাইয়া বলে সবাইকেই ডাকি, কারণ আলটিমেটলি ক্লাসে তো কমন ওয়ার্ড আমার এটা ভাইয়া, বুঝতে পারছেন? তো বুঝছেন আশা করি। ওকে ফাইন। আর আপনার আইডির পিছনে, আইডির মধ্যে তো আপনার ছবিও দেওয়া নাই, আর হেমলেট দিয়া আপনি কি ছেলে নামে এটা বোঝাও যায় না, আমি কেমনে বুঝবো আপনি ভাইয়া না মানে আপু? ওকে ফাইন, আশা করি বুঝছেন। আচ্ছা এবার আসেন তাহলে। আচ্ছা একটা কথা বলবো, আমি আমার ভাইয়ের আইডি থেকে ক্লাস করি, আমার ফেসবুক নাই, কিন্তু আপনার আজকের ভিডিও দেখে ভালো লাগছে। না না জাকারিয়া ভাই, আপনি তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে ব্যাপারটা মানে ইয়া করেছেন, এবং আপনি তো আপনার ভাইয়ের আইডি থেকে ক্লাস করছেন, সেটা আপনি জানিয়েছেন, কোনো সমস্যা নেই। এটা কোনো মানে অন্যায়ের কিছু না। অন্যায় ব্যাপারটা হচ্ছে যেটা অন্যায়, এটা তো নর্মালি বোঝেন, মানে একজনের আইডি আরেকজনের কাছে শেয়ার করা, এই জিনিসটা হচ্ছে অন্যায়, কথা বুঝতে পারছেন? হুম। ওকে ফাইন। আচ্ছা তাহলে এবার আসেন। আচ্ছা এখন এখানে একটা কথা আছে, দেখেন আপনাকে যদি সিম্পল পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন করে আব কোন উপসর্গ, আপনি উত্তর করতে পারবেন যে বাংলা উপসর্গ, কু কু কোন উপসর্গ, বাংলা উপসর্গ, ঠিক আছে? আপনাকে কিন্তু এগুলো দিয়ে প্রশ্নগুলো আপনি উত্তর করতে পারবেন, ঠিক আছে? যদি বলে ভর কোন উপসর্গ, তাহলে ভর হচ্ছে বাংলা উপসর্গ, অধি কোন উপসর্গ তৎসম, অনু কোন উপসর্গ তৎসম, আর কোন উপসর্গ বাংলা, প্র কোন উপসর্গ তৎসম, নির কোন উপসর্গ তৎসম, অ কোন উপসর্গ বাংলা। মানে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনটা কোন উপসর্গ থেকে কোশ্চেন করলে আপনি পারবেন, বাট প্যাচ লাগবে তখন যখন আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করা হবে যে আ কোন উপসর্গ। দেখেন আটা কিন্তু বাংলাতেও আছে, আবার এখানে কিন্তু আমার তৎসমতেও আছে। আবার দেখেন সু, এটা কিন্তু আমার তৎসমতেও আছে, আবার এখানেও আছে, বাংলাতেও আছে। আবার বি, এটা আমার বাংলাতেও আছে, আবার এখানেও আমার আছে বি। আবার নি, এটা তৎসমতেও আছে, আবার এটা আমার বাংলাতেও আছে, এই যে এখানে। তার মানে আশুবিনি এই 4টা উপসর্গ, যেটা আমার বাংলাতেও আছে, যেটা তৎসমতেও আছে, এই 2 জায়গাতে আপনার প্যাচ লাগতে পারে, কথা বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এবার আসেন, এবার আসেন এই জিনিসটা কি বুঝতে পারছেন? তাহলে আশুবিনি এটা নিয়ে আপনার প্যাচ লাগলে
আচ্ছা, সুমাইয়া ইসলাম বলছে ভাইয়া আমি শুধু বাংলা উপসর্গগুলোই মনে রাখি। আচ্ছা, এটা একটা মানে এটা একটা সিম্পল বা সিলি ট্রিক্স যেটা হচ্ছে অনেকেই আছেন আপনারা সেটা শুধু তৎসম উপসর্গ একটু কঠিন মনে করেন, তৎসম উপসর্গ মনে রাখেন না, আপনারা শুধু বাংলা উপসর্গ মনে রাখেন। এবং বাংলা উপসর্গ কি কি আছে? অ ঘ জ না আ আর আন আব ইতি ন কৎকু নিপাতি বিভর রাম শশ সুহা, এই কয়টা মনে রাখেন তৎসম। আর এই পাশ থেকে হচ্ছে এই যে বাকি যে উপসর্গগুলো আছে অর্থাৎ আরবি উপসর্গ কি কি, ফার্সি 10টা কি কি, ইংরেজি 4টা কি কি, উর্দু বা হিন্দি কি কি, এগুলো মনে রাখেন। আর এই টোটাল এই যে আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু বা হিন্দি আর বাংলা এর বাইরে যা আসবে সব তৎসম। আপনারা অনেকেই আছেন এভাবে পড়েন, বিশ্বাস করেন ভাই আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি নিজে ওইভাবে পড়তাম, বাট প্রবলেমটা হচ্ছে এই যে এই সিস্টেমটা, এই সিস্টেমের পড়াটার একটা লিমিটেশনস আছে। লিমিটেশনস হচ্ছে আপনি এটা শুধুমাত্র তখনই জানতে পারবেন বা এই প্রশ্নের উত্তর তখন করতে পারবেন যে যখন প্রশ্ন আসবে নিচের কোনটি বাংলা উপসর্গ বা নিচের কোনটি তৎসম উপসর্গ, এই ধরনের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আপনার এই ট্রিক্স কাজে লাগবে। কিন্তু যখন একটা শব্দ দিবে, শব্দ দিয়ে বলবে এই শব্দের মধ্যে কি কি উপসর্গ আছে বা এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, আপনি যদি নাই জানেন যে তৎসম উপসর্গগুলো কি কি, আপনি জীবন ওটা বের করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? যেমন মনে করেন আপনাকে আমি বললাম সমভিব্যাহারে, সমভিব্যাহারে বা সমভিব্যাহার, এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? সমভিব্যাহার শব্দের মূল শব্দটা হচ্ছে হার, আর বাকি এইটুকের মধ্যে 4টা উপসর্গ আছে। এখন এই 4টা উপসর্গ কি কি সেটা জানতে হলে তো আপনাকে উপসর্গগুলো জানতে হবে, উপসর্গগুলো জানতে হবে না? এটা যদি আপনি না জানেন তাহলে আপনি বের করবেন কেমনে? জীবনেও বের করতে পারবেন না। সেই কারণে আপনাকে প্রতিটা উপসর্গ বাংলা, তৎসম, আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, হিন্দি, ইচ এন্ড এভরি ওয়ান প্রতিটা উপসর্গ আলাদা আলাদা ভাবে মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা মনে রাখতে হবে। কথা কি বুঝছেন সুমাইয়া ইসলাম আপু? আশা করি বুঝছেন। ওকে ফাইন। তাহলে অ অঘ অজনা আ আর আন আব ইতি উনা কতকু নিপাতি বিভর রাম শশা সুহা, এগুলো হচ্ছে বাংলা। প্রপর অপসমনীয় অনুব নির্দুর্বী অদিশু উৎপরি প্রতিয়তি অভিউপি উপা, এগুলো হচ্ছে বাংলা, এগুলো হচ্ছে তৎসম। জিনিসটা কি ক্লিয়ার? ভাই আমার সবগুলো মুখস্থ আছে। আচ্ছা, ভেরি গুড। আশিকুল বলছে আমার সবগুলো মুখস্থ আছে, ভেরি গুড। সাকিব বলছে এখন কি নতুন করে মুখস্থ করবো? উত্তর হচ্ছে না। আপনার যদি আগে থেকে মুখস্থ থাকে তাহলে মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? আর যদি আগে থেকে মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করতে পারেন। আচ্ছা, এইবার আসেন, প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া এই আশুবিনী ছাড়া বাকিগুলো দিয়ে যদি প্রশ্ন করে আপনি কিন্তু উত্তর করতে পারবেন। দেখেন, অ কোন উপসর্গ পারবেন, অঘা কোন উপসর্গ পারবেন, অজ কোন উপসর্গ পারবেন, অনা কোন উপসর্গ পারবেন, আন কোন উপসর্গ পারবেন, আপ কোন উপসর্গ পারবেন, মানে অনু, অব, নির, দূর, অধি, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, এগুলো পারবেন। কিন্তু যখনই আশুবিনী থেকে আসবে তখন আর আপনি পারবেন না। কথা বুঝতে পারছেন? ভাই এগুলো কি সমাসেও কাজে দিবে? হ্যাঁ কাজে দিবে, সমাসেও কাজে দিবে। সমাসের ক্ষেত্রেও অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে উপসর্গের হাত আছে, তো তখন কাজে দিবে, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আসেন, এবার আসেন উম এবার আসেন, এবার আমরা যেটা করব, আমরা এখন তাহলে কি করব, উপসর্গ এবং তৎসম উপসর্গ এই দুইটার মধ্যে যে আশুবিনীর যে 4টা প্যাচ আছে, এই 4টা প্যাচ নিয়ে এখন একটু আলোচনা করব কিভাবে সলভ করা যায়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি ক্লাসে আছি, আপনি কষ্ট করে আমাকে একটু 11টার পরে ফোন দেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা দেখেন, তা আমি যেটা বলছিলাম, মনে রাখবেন নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ধরনের কোন উপসর্গ থেকে যদি প্রশ্ন আসে তাহলে অনু কোন উপসর্গ এটা আসতে পারে, আব কোন উপসর্গ আসতে পারে, কিন্তু আশুবিনীর থেকে কখনোই এরকম কোশ্চেন আসবে না যে আ কোন উপসর্গ বা সু কোন উপসর্গ বা বি কোন উপসর্গ বা নি কোন উপসর্গ, কখনোই আসবে না। এই 4টার থেকে যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নটা এরকম হবে যে নিখুঁত শব্দের নিটা কোন উপসর্গ। কথা বুঝতে পারছেন? এই প্রশ্নটা হবে এরকম যে নিখুঁত শব্দের নিটা কোন উপসর্গ। এখন এটা বের করার উপায়টা কি? এটা বের করার উপায়টা হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে এটা বুঝতে হবে। এইটা যদি বাংলা হয়, এইটা যদি বাংলা হয় তাহলে নিটা বাংলা, আর এইটা যদি তৎসম হয়, এইটা যদি তৎসম হয় তাহলে নিটা তৎসম। মানে মোট কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই শব্দটা কি, এইটা বাংলা হলে এটা বাংলা, এটা তৎসম হলে এটা তৎসম। কনসেপ্টটা কি ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের স্কুল কলেজ কোচিং গুলোতে সাধারণত পড়ানো হয় যে বাংলা উপসর্গ বসে বাংলা শব্দের পূর্বে এবং তৎসম উপসর্গ বসে তৎসম শব্দের পূর্বে। বাংলাদেশের মোস্ট অফ দ্য কলেজে, স্কুল কলেজ কোচিং গুলোতে টিচাররা স্টুডেন্টদেরকে উপসর্গ পড়ানোর সময় এই কথাটা বলেন, আশুবিনী দিয়ে তোমরা কিভাবে মনে রাখবা? ভেরি সিম্পল, সেটা হচ্ছে এইটা যদি বাংলা হয় এটা বাংলা, এটা তৎসম হলে এটা তৎসম।
আমাকেও আমার স্যার যখন পড়িয়েছিলেন তখন এভাবেই পড়াচ্ছিলেন। যখন আমি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নেই তখনকার কথা বলছি আমি, 2009 সালের কথা বলছি আমি। তা আমাকেও আমার স্যার যখন পড়িয়েছিলেন তখন এভাবে পড়াচ্ছিলেন যে শাওন তুমি দেখবে এই ওয়ার্ডটা কি, এটা বাংলা হলে এটা বাংলা, এটা তৎসম হলে এটা তৎসম। আমি স্যারকে বললাম স্যার একটা কোশ্চেন করি যদি কিছু মনে না করেন। স্যার বলছে হ্যাঁ বলো। আমি বললাম স্যার এই শব্দটা যে বাংলা না তৎসম আমি তো এটাই বুঝি না, আমি এটা কেমনে বুঝবো? আমার কথা কি বুঝতে পারছেন? এইটা বাংলা হলে এটা বাংলা বুঝলাম, এটা তৎসম হলে এটা তৎসম বুঝলাম, কিন্তু এইটা যে বাংলা নাকি তৎসম এইটা আমি কেমনে বুঝবো? আমি তো এটাই বুঝি না। তো স্যার তখন বললো এটা তো খুব সহজ বের করা। আমি বললাম স্যার যেমন? তো বললো যে তৎসম শব্দ চেনার জন্য 24টা রুলস আছে। আমি বললাম স্যার কয়টা? 24টা। আমি বললাম স্যার যেমন? তো আমাকে সে বলতেছে যে নত্ব বিধান বসে যে সকল শব্দ সব তৎসম, সত্য বিধান বসে যে সকল শব্দ সব তৎসম, রেফ রফলা ক্ষীয়যুক্ত যত শব্দ আছে সব তৎসম, মূর্ধন্য বসলেই সেটা তৎসম, মূর্ধন্য সযুক্ত বেশিরভাগ শব্দই তৎসম, কিছু ব্যতিক্রম আছে বাট বেশিরভাগই তৎসম। দেন হচ্ছে যুক্ত বর্ণের যত কিছু আছে ক্ষীয়, তারপর হচ্ছে কয়ম কয়স, যুক্ত বর্ণের যা কিছু আছে সব তৎসম। দেন হচ্ছে নিপাত নিষিদ্ধ যত উদাহরণ আছে সব তৎসম, হিন্দু ধর্ম সংক্রান্ত বেশিরভাগ শব্দই তৎসম। দেন হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান নৈঋত্য অগ্নি পাবক ঊর্ধ্ব অধ, অর্থাৎ 10 দিক সম্পর্কিত যত শব্দ আছে সব তৎসম। এরকম প্রায় 24টা রুলস উনি বলছে আমাকে। তো বলার পর আমি বললাম স্যার এই 24টা রুলস পড়লে আমি কি পারবো শিওর? হ্যাঁ শিওর। আমি বললাম স্যার এখান থেকে কি প্রশ্ন আসবে শিওর? কয় না এইটা শিওর না। এখন যখন বলছে এটা শিওর না আমি ইনস্ট্যান্ট স্যারকে বলছি স্যার তাহলে 1 মার্ক জাহান্নামে যাক, আমার এত প্যারা নেওয়ার দরকার নেই। 1 মার্কের জন্য যদি আমার 24টা রুলস পড়তে হয় তাহলে তো পুরো বাংলা মনে রাখার জন্য আমার ডিকশনারি মুখস্থ করতে হবে। ইজ ইট পসিবল? ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিলাম 1 মার্ক জাহান্নামে যাক, আমার লাগবে না ভাই। কিন্তু বাসায় এসে চিন্তা করলাম না দেখি কোনো টেকনিক বের করা যায় কিনা, বিকজ একবার যার মধ্যে এই জিনিসটা চলে আসবে রে ভাই যে এখান থেকে তো মাত্র একটাই কোশ্চেন আসবে, না পারলাম সমস্যা নাই, ও জীবনও আর পাশ করতে পারবে না বাংলায়, ও শিওর ফেল, শিওর ফেল। কেন জানেন? যার মধ্যে একবার এই জিনিসটা আসবে যে বাংলা এই উপসর্গ থেকে তো মাত্র একটাই কোশ্চেন আসবে, ঠিক আছে তো একটা কোশ্চেন না দিলে কি হয়েছে, ওকে ফাইন। তো এই ধারণাটা তার মধ্যে যখন গেড়ে বসবে তখন দেখা যাবে সমাজ পড়তে গিয়া সমাজ এত কঠিন, আচ্ছা একটাই তো কোশ্চেন আসবে, ঠিক আছে বাদ। এরপরে দেখবে প্রত্যয়, আচ্ছা প্রত্যয় এত ঝামেলা, কিছুই বুঝি না আমার, সব মাথার উপর দেওয়া যায়, একটাই তো কোশ্চেন আসবে, সব বাদ। আচ্ছা ঠিক আছে মানে প্রত্যয় বাদ। পরে দেখা যাবে প্রত্যয় বাদ দিচ্ছেন, ধ্বনি পরিবর্তন একটাই তো কোশ্চেন আসবে। পরে লাস্টে দেখা যাবে আপনার ব্যাকরণের সব টপিক বাদ, আপনিও বাদ, আপনার পরীক্ষাও বাদ। কথা বুঝতে পারছেন? সেই কারণে ওই একটা কোশ্চেনই হচ্ছে ফ্যাক্ট। মনে রাখতে হবে একটা কোশ্চেনের জন্যই অনেকে চান্স পায়, একটা কোশ্চেনের জন্যই অনেকে ভালো ডিপার্টমেন্ট পায়, একটা কোশ্চেনের জন্য অনেকে ফেল করে। কথা বুঝতে পারছেন? সে একটা কোশ্চেন ইজ অনেক কিছু, একটা কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথা কি ক্লিয়ার? সেই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে টেকনিকটা বের করার চেষ্টা করব। তো টেকনিকটা কি? সেই টেকনিকটা কি আমি এখন আপনাদেরকে সেটা একটু দেখাচ্ছি, মানে আমি কি টেকনিকটা বের করছিলাম পরবর্তীতে সেই টেকনিকটা আমি আপনাদেরকে বলছি, দাঁড়ান। তো টেকনিকটা হচ্ছে আচ্ছা কি বলছেন? হ্যাঁ কোনটা কোন শব্দ এটাই তো বুঝতে পারি না, হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি। ওকে ফাইন। আচ্ছা ওকে এবার আসেন। ওকে এরপর আসেন, এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এরপর আসেন, এরপর আমি যেটা করলাম আমি বাসায় এসে যখন এই চিন্তাটা আমার মাথায় আসলো আমি পরের দিনই ফার্মগেটে গিয়ে মানে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক গুলো কিনলাম, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ব্যাংক গুলো সলভ করলাম। আমি ঠিক 15 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করেছিলাম তখন আমার যতটুকু মনে পড়ে। তো 2009 সালের ঘটনা, তার মানে 15 বছরের কোশ্চেন যদি আমি সলভ করি তার মানে 1994 সাল পর্যন্ত আমার প্রশ্ন ব্যাংক সলভ করা আছে। 1994 সাল পর্যন্ত আমি এমন কোন প্রশ্ন পাই নাই যেই প্রশ্নটা আশুবিনী থেকে আসছে কিন্তু নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের বাইরে আসছে। কথাটা বুঝছেন? আমি যাচ্ছি আমার টেকনিকে যাচ্ছি। আর এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মানে ধাপটা পার করার পরে যখন কোচিং এর টিচার হিসেবে জয়েন করলাম তারপর তো আস্তে আস্তে কোশ্চেন অ্যানালাইসিস করতে 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 এখন তো বিসিএস এর কোশ্চেন, জবের কোশ্চেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন, মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে যত পপুলার পরীক্ষাগুলো হয় সব কোশ্চেনই মোটামুটি আমার অ্যানালাইসিস করা আছে। তো সব কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যেটা দেখলাম আমার বিগত 10-15 বছর অভিজ্ঞতা যেটা বলে উপসর্গের আশুবিনী থেকে যদি কোশ্চেনটা আসে তাহলে কখনোই নবম দশম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ের উদাহরণগুলোর বাইরে
প্রশ্ন আসে নাই। এখন নবম দশম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ে উপসর্গের আশুবিনী দিয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে, এই আশুবিনী দিয়ে, কথাটা বুঝছেন, আশুবিনী দিয়ে বাংলা মানে উপসর্গের উদাহরণ দেওয়া আছে, মানে বাংলা টোটাল উপসর্গের আশুবিনীর উদাহরণ দেওয়া আছে টোটাল 21টা, আর তৎসম আশুবিনীর উদাহরণ দেওয়া আছে টোটাল 49টা। মানে বুঝছেন, মানে হচ্ছে আশুবিনী এই 4টা দিয়ে যতগুলো শব্দ হয়, বাংলায় মোট 21টা শব্দ দেওয়া আছে, আর তৎসমতে মোট 49টা উদাহরণ দেওয়া আছে। এখন কোনটা কম? 21টা। আমি কি করছি জানেন? আমি কি করছি, আমি 2009 সালের কথা বলতেছি, তো তখন কি করছি, তখন আমি 21টা শব্দ টেকনিক্যালি মুখস্থ করে ফেলছি। এই 21টা শব্দের মধ্যে থেকে যদি প্রশ্ন আসে তাহলে বাংলা, না আসলে তৎসম। ট্রিক্স খতম, শেষ। এইবার আসেন, এবার আমি আপনাকে কি করব, আমি আপনাকে এই যে 21টা শব্দ আছে এইটা টেকনিক্যালি এখন আমি আপনাকে মুখস্থ করাবো। আসেন লিখেন, বাংলা সু উপসর্গ, হেডলাইন দেন, বাংলা সু উপসর্গ, বাংলা সু উপসর্গ। তো এখন আসেন, বাংলা সু উপসর্গ জিনিসটা কি আমরা একটু দেখি। বাংলা সু উপসর্গ, এখানে আমরা একটা গল্প শুনবো। গল্পটা হচ্ছে এরকম যে, সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এখানে যতগুলো সু আছে সব বাংলা। তাহলে লিখে ফেলি আমরা একটু, লিখেন, সুমনা সুমনা সুমনের প্রতি, সুমনা সুমনের প্রতি, সুমনের প্রতি সুনজর দেওয়ার, সুনজর দেওয়ার, সুনজর দেওয়ার সুখবর শুনে, সুনজর দেওয়ার সুখবর শুনে, সুখবর শুনে, সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে, সুমন সুদিন দেখে, সুদিন দেখে সুকাজ সেরে, সুদিন দেখে সুকাজ সেরে, সুকাজ, সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুকাজ সেরে সুনামের আশা করলো, সুকাজ সেরে সুনামের, সুনামের আশা করলো, সুনামের আশা করলো। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে আমার বাংলা সু উপসর্গ। এটা ছিল আমার কি বলেন, এটা ছিল আমার হচ্ছে বাংলা সু উপসর্গ। ওকে, বাংলা সু উপসর্গ ছিল এটা, যে সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এখানে আন্ডারলাইন করতে হবে কোনটা কোনটা, খেয়াল করেন, সুনজর, সুখবর, সুদিন, সুকাজ এবং সুনাম, এই 5টা। সুমন এবং সুমনা এটা নিচে দাগ দেওয়া লাগবে না, এটা জাস্ট ছন্দ মিলানোর জন্য আমরা এনেছি। তো এখানে দেখেন, সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এখানে যতগুলো সু আছে সবকটা হচ্ছে বাংলা, অর্থাৎ 5টা শব্দ আছে, এই 5টার থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে বাংলা দাগাবেন। আর এই 5টার বাইরে সু দিয়ে যে কোনো উপসর্গের প্রশ্ন আসলে আপনি দাগাতে পারেন তৎসম। আমি কিন্তু আবারও বলছি, ব্যাপারটা ভালো করে বুঝেন, আমি একবারও বলি নাই যে এই মানে 5টা শব্দের বাইরে বাংলা সু দিয়ে কোনো উপসর্গ নাই, অনেক আছে, বাট আমার পরীক্ষায় আসে না। পরীক্ষায় এই 5টার মধ্যে থেকে আসে, যদি বাংলা থেকে আসে। তাহলে এই 5টার বাইরে থেকে যদি কোশ্চেন আসে তাহলে সু দিয়ে কি দিবেন, তৎসম। যেমন আমি যদি বলি সুপ্রকৃষ্ট, বলেন আমার গল্পের মধ্যে আছে না নাই? নাই, তাহলে কি দাগাবেন, তৎসম। যদি বলি সুধি, আমার গল্পের মধ্যে আছে না নাই? নাই, কি দাগাবেন, তৎসম। যদি বলি যদি বলি সুবিন্যস্ত, আমার গল্পের মধ্যে আছে না নাই? নাই, তাহলে কি দাগাবেন, তৎসম। যদি বলি সুখবর, আমার গল্পের মধ্যে আছে না নাই? আছে, তাহলে কি দাগাবেন, বাংলা। সো দ্যাট ইজ ওয়াই আমি কি করব, আমি হচ্ছে এই উপসর্গগুলো, এই ছোট্ট গল্পটা মনে রাখবো, যে সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এখানে যতগুলো সু আছে সব বাংলা। কনসেপ্ট ক্লিয়ার? এটা কি বুঝছেন? সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও তো ভাইয়া। জান্নাত আয়শা বলছে, ভাইয়া এগুলো তো বইতে আছে, এখন কি লিখতে হবে? এটা আপনার ইচ্ছা, বইতে থাকলে মানে লেখা বাধ্যতামূলক না, আপনার যদি মন চায় আপনি লিখতে পারেন, লিখলে প্র্যাকটিস হয়ে গেল। আর যদি না লিখে আপনি মনে রাখতে পারেন, ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, জাকারিয়া আদনান বলছে, এটা আমি বাসায় পড়তে পারি না, কারণ আমার বোনের নাম সুমনা, আর আর আপুর এক্স হচ্ছে সুমন।
জীবন জীবন থেকে নেওয়া উদাহরণ। আপনি আপনি নিচে এটা যখন বাসায় পড়বেন তখন উপরে জোরে জোরে বলবেন যে জীবন থেকে নেওয়া উদাহরণ। ব্যক্তিগতভাবে কারোর সাথে মিলে গেলে আমরা দায়ী নই। ওই যে ছবির শুরুতে যেমন ডিসক্লেইমার দেয় না, ঠিক আছে, যে আমাদের ছবির চরিত্রগুলো কাল্পনিক, ব্যক্তিগতভাবে কারোর সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। আপনি এটা পড়ার আগে বাসায় ডিসক্লেইমার বলে নিবেন, ঠিক আছে, যে আমরা এখন এটা গল্প শুনবো, এটা পড়া মুখস্থ রাখার জন্য দরকার, ব্যক্তিগতভাবে কারোর সাথে মিলে গেলে আমরা কর্তৃপক্ষ এটার জন্য দায়ী নয়। ওকে ফাইন, এবার আসেন। তাহলে আশা করি বাংলা সুউপসর্গটা আমাদের মনে আছে। এবার আসেন বাংলা সুউপসর্গ শেষ, আমরা একটু শিখে ফেলি বাংলা নি উপসর্গ। লিখেন বাংলা নি উপসর্গ, বাংলা নি উপসর্গ লিখে ফেলেন, বাংলা নি উপসর্গ, বাংলা নি উপসর্গ। আচ্ছা, তো বাংলা নি উপসর্গ কি কি আছে আসেন আমরা একটু দেখে ফেলি। লিখেন বাংলা নি উপসর্গ জিনিসটা হচ্ছে এরকম যে, এটাও আমরা ছোট্ট একটা গল্প শিখবো, গল্পের মধ্যে দিয়ে আমরা শিখে ফেলবো। সেটা হচ্ছে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। যতগুলো নিয়ে আছে সবই হচ্ছে বাংলা উপসর্গ, ঠিক আছে। তো লিখে ফেলেন নিদয় নামের নীলাজ লোকটি, নিদয় নামের নীলাজ লোকটি, নিদয় নামের নীলাজ লোকটি, নীলাজ লোকটি, নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে, নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে, নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে, নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে, নিখুঁত নিখুঁত ভাবে খেয়ে, নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে, নিভাজ পেটে নিখোঁজ হলো, নিভাজ পেটে নিখোঁজ হলো, নিভাজ পেটে নিখোঁজ হলো, নিভাজ পেটে নিখোঁজ হলো, নিখোঁজ হলো। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এখানে একটা গল্প পাচ্ছি। গল্পটা হচ্ছে এরকম যে নিদয়, দেন হচ্ছে নীলাজ, দেন নিরেট, দেন হচ্ছে নিখুঁত, যে নিভাজ, দেন নিখোঁজ। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে, নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। আচ্ছা, পর্যন্ত কি ক্লিয়ার? নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। আচ্ছা, প্রত্যেকটার অর্থ একটু বুঝিয়ে দিচ্ছি আমি। নিদয় মানে হচ্ছে যার দয়া মায়া নাই, নির্দয়। নীলাজ মানে হচ্ছে যার লজ্জা নাই। নিরেট মানে হচ্ছে যেটা ফাঁপা না। কেমনে বুঝাবো, এই যে মনে করেন এটা পানির যে বোতলটা, এই বোতলটার ভিতরে এখন পানি আছে, তার মানে এটা এখন ভরা, কিন্তু এটা যখন খালি থাকবে তখন এটা কি, তখন এটা ফাঁপা। মানে ভেতরে খালি এরকম যদি হয় সেটা হচ্ছে ফাঁপা বোঝায়। তাহলে নিরেট প্লেট মানে কি, অর্থাৎ যেটার ভেতরে ফাঁপা না, তার মানে বোঝাচ্ছে কাচের প্লেট যেটার ভেতরে ফাঁপা না। আর মেলামেনের প্লেট গুলো কি ভেতরে ফাঁপা থাকে, ঠিক না? সো মেলামেনের প্লেট গুলো হচ্ছে ভিতরে ফাঁপা, আর কাচের প্লেটটা কি, কাচের প্লেটটা হচ্ছে ভেতরে, কাচের প্লেটটা হচ্ছে ভেতরে ফাঁপা থাকে না। বুঝতে পারছেন? ওকে ফাইন। তাহলে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। তাহলে এগুলো হচ্ছে, ও নিরেট গেল, নিখুঁত গেল, নিখুঁত তো বোঝেন। নিভাজ এটা হচ্ছে মনে করেন, মানে এই যে মনে করেন এটা হচ্ছে কি নিভাজ। কথা বুঝতে পারছেন? মানে মনে করেন যে দিস ইজ অনলি ওয়ান প্যাক, ঠিক আছে, অনলি ফ্যামিলি প্যাক, নো সিক্স প্যাক, ঠিক আছে, বিকজ হচ্ছে উফ, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে শুনেন, আপনার সিক্স প্যাক তো আসলে মাটি কাটা কামলারও থাকে, কিন্তু ফ্যামিলি প্যাক কয়জনের থাকে? ভুঁড়ি একটা অহংকার, আভিজাত্যের প্রতীক এটা, ঠিক আছে, সবার ভুঁড়ি থাকে না। এটা ভুঁড়ি যাদের আছে তারা এটার গর্ব বুঝতে পারে, এটা আসলে একটা গর্ব করার মতো একটা বিষয়। ভুঁড়ি যার নাই, ঠিক আছে, সে সে আলটিমেটলি মনে করেন এটা বেচারা বলতে হবে। কারণ আলটিমেটলি একটা সুন্দর স্মার্ট ছেলে একটু সামান্য ভুঁড়ি থাকবে, ইন করলে দেখতে সুন্দর লাগে। আর যার ভুঁড়ি নাই দেখবেন শার্ট পরলে মনে হবে হ্যাঙ্গারের মধ্যে ঝুলাইছে বডিটারে। বুঝতে পারছেন? মানে শার্ট পরলে, শার্ট ইন করলে দেখবেন ভুঁড়ি নাই, এরকম একটা ছেলের যখন শার্ট পরে আলটিমেটলি মনে হয় যে হ্যাঙ্গারের মধ্যে শার্ট ঝুলাইছে, এর দেখতে ভালো লাগে না। কত জন একটা ভুঁড়ি থাকবে, শার্টটা সুন্দর করে, মানে হালকা হালকা, আবার বেশি ভুঁড়ি থাকলে মনে করেন যে শার্টের প্রথম ফাইটটা যে ভোগা, ওই রকম না, হালকা ভুঁড়ি থাকবে, দেখতে ভালো লাগে, ঠিক আছে। এই মনে করেন পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমি। ওকে, তাহলে এবার দেখেন, এটা হচ্ছে নিভাজ, আর নিখোঁজ মানে তো বুঝিনি, নিখোঁজ মানে কি এটা তো বুঝিনি। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এটা কি সবসময় না অর্থ প্রকাশ করবে কোনটা, নিদয় নীলা যেগুলো? হ্যাঁ, না অর্থ প্রকাশ করে। আচ্ছা,
ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, কথা বুঝতে পারছেন? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে বাংলা সুউপসর্গ আর বাংলা নিউ উপসর্গ ক্লিয়ার। এখন দেখেন বাংলা নিউ উপসর্গ যেটা আছে, আমরা যদি এই কয়টার বাইরে দেখি অন্য কোন উপসর্গ আছে পরীক্ষায়, যেমন মনে করেন আসলো নিকৃষ্ট, নিকৃষ্ট শব্দের নিটা কি? এখন আপনি চিন্তা করেন নিকৃষ্ট শব্দের নি কি আমার গল্পের মধ্যে আছে? নাই, তাহলে কি হবে? তৎসম হবে। যদি বলি নিপতিত, নিপতিত শব্দের নিটা কি আমার গল্পের মধ্যে আছে? নাই, তাহলে কি হবে? তৎসম হবে। যদি বলি নীলাজ, নীলাজ শব্দের নিটা কি আমার গল্পে আছে? হ্যাঁ আছে, তাহলে এটা কি হবে? এটা বাংলা। কথা কি বুঝতে পারছেন? সিম্পল হিসাব ভাই। আমি যে গল্পগুলো দিচ্ছি, গল্পের মধ্যে থেকে কোশ্চেন কমন আসলে বাংলা, না আসলে তৎসম। সিম্পল, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তামান্না আকন্দ বলছে স্যার এত গল্প কিভাবে মনে রাখবো? বিশ্বাস করেন তামান্না আপু, আপনাকে শাওন স্যার হওয়ার কোনো প্রয়োজন নাই। শাওন স্যার দীর্ঘ 14-15 বছর ধরে পড়ায় বিধায় তার এই গল্প টল্প সব তার মুখস্থ। প্রথম কথা হচ্ছে এটা। নাম্বার 2, শাওন স্যার প্রতি ব্যাচে 3 মাস পর পর এগুলো পড়ায়, বা প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করে, কোনো না কোনো অফলাইন ব্যাচে বা অনলাইন ব্যাচে এগুলো নিয়ে গবেষণা করে, আলোচনা করে। দ্যাট ইজ ওয়াই এগুলো আমি সারাক্ষণ এগুলোর মধ্যে থাকি বিধায় এই জিনিসগুলো আমার মধ্যে অটোমেটিক সেট আপ হয়ে গেছে, বসে গেছে। আপনার কিন্তু এটা আমার মতো করে ঠাড়া মুখস্থ বলার বা মনে রাখার কোনো প্রয়োজন নাই। আপনি অন্তত 4-5 বার রিডিং পড়েন, ওয়ার্ডগুলো রিডিং পড়েন, গল্পগুলো বারবার পড়েন, তাহলে মোটামুটি কি হয়ে যাবে? পরীক্ষার হলে অপশন দেখলেই আপনি জিনিসটা ধরে ফেলতে পারবেন, হ্যাঁ এই ওয়ার্ডটা ভাইয়া গল্পের মধ্যে ছিল। দ্যাটস ইট। আমার কথা বুঝতে পারছেন? আপনার তো আমার মতো করে মুখস্থ রাখার প্রয়োজন নাই, পারবেনও না, পারবেনও না আপনি আমার মতো করে মুখস্থ রাখতে এখন এই লেভেলে। আবার একটা সময় 5-10 বছর প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন, বাট এখন আপনি আমার মতো প্র্যাকটিস মানে আপনি আমার মতো মুখস্থ রাখতে পারবেন না, কারণ আমি তো এটা নিয়ে সারাক্ষণই পড়ে থাকি। আমার যেভাবে মুখস্থ, এটা তো আপনার ওইভাবে মুখস্থ থাকবে না। কথা বুঝতে বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা, ওকে। নিরেট বোকা মানে কি? নিরেট মানে হচ্ছে একদম ভিতরে ফাঁপা, মানে নিরেট বোকা মানে হচ্ছে একদমই বোকা, মানে আলটিমেটলি বুঝাচ্ছে মানে কিচ্ছু নাই, বুঝতে পারছেন? নিরেট, নিরে না না না, নিরেট, নিরেট মানে ফাঁপা না। আল্লাহ, একজন লিখলো যে ভেতরে, আচ্ছা না ঠিকই লিখছে, নিরট মানে ভেতরে কোনো ফাঁপা নাই। মানে নিরেট মানে কি? মানে একদম পুরো পরিপূর্ণ বোকা। নিরেট বোকা মানে কি? পরিপূর্ণ বোকা, মানে একটু কম সম বোকা এরকম না, পরিপূর্ণ বোকা। নিরেট মানে কি? মানে ভিতরে কোনো ফাঁপা নাই, মানে ভিতরে কোনো খালি নাই, বুঝতে পারছেন? এরকম কিছু। আচ্ছা, ওকে। নিরেট মানে ভরা, রাইট, নিরেট মানে ভরা। আচ্ছা, এরপর আসেন, এরপর দেখেন, এরপর দেখেন তাহলে আমরা বাংলা সু আর বাংলা নিউ উপসর্গ মুখস্থ রেখেছি। এরপর আসেন বাংলা আ ও বি উপসর্গ। বাংলা আ ও বি উপসর্গ, বাংলা আ ও বি উপসর্গ, বাংলা আ ও বি উপসর্গ, বাংলা আ ও বি উপসর্গ। তাহলে এবার দেখেন, এই যে বললাম আ ও বি উপসর্গ, তাহলে এইখানে দেখেন তো একটু আ ও বি উপসর্গ, এটাও কিন্তু একটা গল্প আছে। আমি এখন গল্পটা বলি, শুনেন। গল্পটা হচ্ছে এরকম যে বিভুই আকাড়া আচালা আছাকা ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে মিনামা হয়ে বিপদে হাঁটা দিল। এখানে যতগুলো আর বি আছে সব হচ্ছে বাংলা। ওকে, আপনাকে যে আমার মতো করে মনে রাখতে হবে বাধ্যতামূলক না। আমি বারবার বলেছি 3-4 বার রিডিং পড়লে মোটামুটি মাথায় এটা চলে আসবে। ঠিক আছে, তো লিখেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা একটা গল্প লিখবো। লিখেন, গল্পটা হচ্ছে এরকম যে বিভুই, গল্পটা হচ্ছে এরকম যে বিভুই ও আধোয়া চাল দিয়ে আছাকা ও আধোয়া চাল দিয়ে আধোয়া চাল, আধোয়া চাল দিয়ে চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার, চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে, 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 আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে বিভুই আকালা আচালা আছাকা ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে, চেষ্টা করে আকাঠা ও আগাছা নিয়ে, আকাঠা ও আগাছা নিয়ে, আকাঠা ও আগাছা নিয়ে, নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। বিনামা হয়ে পথে হাঁটা দিল, বিনামা হয়ে বিপথে হাঁটা দিল, বিপথে হাঁটা দিল, বিপথে হাঁটা দিল। ঠিক আছে, তাহলে একদিন, ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, এখানে 10টা শব্দ আছে। 10টা শব্দ কি কি দেখেন একটু, 10টা শব্দ আছে। 10টা শব্দ কি কি দেখেন? এই যে বিভুই আকালা আচালা,
ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে আকাঠা আগাছা বিনামা বিপদ। দেখেন 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই হচ্ছে 10টা। আর আগের যে পেজটা ছিল অর্থাৎ এখানে আছে মোট 11টা। খেয়াল করেন 1 2 3 4 5, এখানে 5টা, 1 2 3 4 5 6, এখানে 6টা। সো 5 আর 6 11, আর এই 11 আর এখানে আছে 10, মোট 21টা। এই 21টা শব্দের বাইরে আশুবিনি দিয়ে যে কোনো ওয়ার্ড পরীক্ষায় দিলে আপনি এটা অবশ্যই কি দাগাবেন? তৎসম দাগাবেন। শেষ, সহজ হিসাব। কনসেপ্ট ক্লিয়ার? ও, এ পর্যন্ত কি ক্লিয়ার? স্যার বইয়ে কি এসব এক্সাম্পল আছে না? রফিক ভাই জিজ্ঞেস করেছেন। অবশ্যই, অবশ্যই আছে, প্রতিটা উদাহরণ আছে বইয়ে। বইয়ের মধ্যে প্রতিটা উদাহরণ আছে। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার? একটু জানান আমাকে, একটু জানান আমাকে এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা। যদি সবাই বুঝে থাকেন তাহলে ভেরি গুড। সবাই কি বুঝছেন? স্যার প্রকৃতি প্রত্যয় ক্লাস চাই। হ্যাঁ, ক্লাস তো দিব, ক্লাস তো নিব, ক্লাস তো নিব না এমন না। প্রকৃতি প্রত্যয় ক্লাস তো নিব, বাট সময় হয় নাই তো এখন পর্যন্ত। আমরা নির্দিষ্ট একটা সিরিয়াল মেনটেন করে যাচ্ছি সামনে। তো প্রকৃতি প্রত্যয় যখন মানে সময় হবে অবশ্যই আমরা ক্লাস নিব। এখন আমরা শেষ করতেছি উপসর্গ, উপসর্গ শেষ হলে আমরা ধরবো সমাস, সমাস শেষ হলে তারপর আমরা ধাতু, ধাতু শেষ হলে তারপর আমরা প্রকৃতি প্রত্যয় যাব। বুঝতে পারছেন? টাইম আছে। ওকে, জাকারিয়া বলছে স্যার ইউসিসি তে রংপুরে ক্লাসে এগুলো পড়িয়েছেন ভাইয়া, ভুলে যাই নেই, অনেক সুন্দর করে মনে আছে। ওকে গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। স্যার এক্সাম নিলে খুব ভালো হতো। হ্যাঁ, আমরা কিন্তু এক্সাম নিব। আমি কিন্তু এই যে মনে করেন অলরেডি ইয়ার যে এক্সাম, ওটা কি বলে, আরে মানে বিরোচন পার্টের এক্সাম কিন্তু আবার টেক্কার উপরে 3 নম্বর এক্সামের রুটিন অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, 3 নম্বর এক্সামের রুটিন অলরেডি দিয়ে দিয়েছি। 4 নম্বর এক্সামের রুটিন আপনারা 3 নম্বর ক্লাস যেদিন পরীক্ষা দিবেন সেদিনই পেয়ে যাবেন। সেদিনই পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুধবারই কিন্তু পরীক্ষা, আগামী 27 তারিখ, বুধবার রাত 8টায় পরীক্ষা। সো বুধবার রাত 8টায় পরীক্ষা। আর হচ্ছে বুধবার রাত 8টায় ক্লাসটা মানে সরি মানে ক্লাস তো আমরা নিবই মোটামুটি। আপাতত বিশেষ কোনো মানে ইয়া না থাকলে আমরা প্রতিদিন নিয়মিত ক্লাস করব। ঠিক আছে, আপাতত আমরা প্রতিদিন নিয়মিত ক্লাস করব। যেমন আগামীকালকে ক্লাসটা নিব না, আগামীকালকে ক্লাসটা নিব না, এবং আগামীকালকে ক্লাস নিব না কারণ হচ্ছে আগামীকালকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। এবং আমি গত 3 মাস যাবত সত্যি কথা বলতে আপনাদের ভাবিকে নিয়ে কোথাও বাইরে যাইও না, ঘুরিও না, কারণ সারাদিন ক্লাস, দৌড়াদৌড়ি, এই সেই হাবি জাবি এগুলোর মধ্যে আসি। তো আলটিমেটলি কালকে চিন্তা করছি একটু তার নিয়ে বাইরে টাইরে যাবো। তো এই কারণে কালকের ক্লাসটা অফ রাখবো। ইনশাল্লাহ পরশুদিন আমরা আবার ক্লাস কন্টিনিউ করবো। পরশুদিন থেকে আবার কন্টিনিউ আমাদের ক্লাস হবে। খুব বেশি প্রবলেম না থাকলে ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস হবে আমাদের। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। সো আর ব্যাকরণ নিয়ে হচ্ছে আমরা এখন মানে এই 1 তারিখ থেকে আমার প্ল্যান আছে, 1 তারিখ থেকে আমি ইনশাল্লাহ এক্সামের ব্যবস্থা করব ব্যাকরণ নিয়ে। কথা বুঝতে পারছেন? ব্যাকরণ নিয়ে 1 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ এক্সামের ব্যবস্থা করব। ওকে ফাইন। আচ্ছা, ওকে, তাহলে এবার দেখেন, হ্যাঁ, আর অ্যাডমিশন যারা আছেন তাদের জন্য প্রথম পত্র থেকেও পরীক্ষার ব্যবস্থা থাকবে। ওটা তো মডেল টেস্ট হিসেবে আলাদা থাকবেই, ব্যবস্থা নিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আসেন, তাহলে এবার আমরা পড়ায় যাই। ওকে ফাইন। আচ্ছা, তাহলে বাংলা আ ও বি উপসর্গ এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। এখন আসেন আমি আপনাকে এতক্ষণ যাবত উপসর্গের বাংলা আর তৎসম নিয়ে পরিপূর্ণ আলোচনা করেছি। এবার আসেন আমি একটু আপনাকে দেখাই আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ এগুলা কি কি আছে। তো আরবি উপসর্গ এটা আছে হচ্ছে, খেয়াল করেন, আরবি উপসর্গ এটা আছে হচ্ছে 4টা। আরবি কয়টা বলেন? আরবি আছে বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি 4টা, এক্সট্রা আরো 2টা মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। কি কি আছে এক্সট্রা? আরবি উপসর্গ আছে হচ্ছে আম, খাস, লা, গর। আম, খাস, লা এবং গর, এই 4টা হচ্ছে আমাদের বইয়ের। আর মাঝে মাঝে এর বাইরে 2টা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে বাজে এবং একটা হচ্ছে খয়ের। একটা হচ্ছে বাজে এবং একটা হচ্ছে খয়ের। যেমন এরকম পরীক্ষা আসে মাঝে মাঝে যে বাজে কাজ শব্দের বাজে এটা কি উপসর্গ? কারেক্ট আনসার হচ্ছে
বাজে কাজ শব্দের বাজে হচ্ছে আরবি, বা খয়ের খা শব্দের খয়ের কি উপসর্গ? কারেক্ট আনসার হচ্ছে খয়ের খা শব্দের খয়ের হচ্ছে আরবি। এই প্রশ্নগুলো মাঝে মাঝে পরীক্ষায় দেখতে পাওয়া যায়, এই জন্য আপনারা এটাও মাথায় রাখবেন যে আরবি উপসর্গ 4টা আপনারা শিখলেন, বাট এর সাথে সাথে আরো 2টা মাথায় রাখেন, সেটা হচ্ছে বাজে এবং খয়ের, এই দুটো মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন, এরপর আসেন এরপর আসেন আল শাহরিয়ার বলছে বাংলা ভাষার ব্যাকরণ এত কঠিন, এটা কি ভাষা আন্দোলনকারীরা জানতো না? আল শাহরিয়ার ভাই শুনেন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আপনি আজকে এরকম করতেছেন, মানে আপনার কাছে মনে হচ্ছে যে মানে বাংলা ভাষা এত কঠিন। আপনি যখন সৌদি আরবের ভাষা শিখতে যাবেন তখন আপনার কাছে মনে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সৌদি আরবের ভাষা এত কঠিন, এটা জানলে আমি বাংলাদেশে জন্মাইতাম, তখন আপনার কাছে বাংলা ভাষাই সহজ মনে হবে। ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম, নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সবসময় আরেকজনেরটা দেখতে ভালো লাগে, এটা প্রবলেম, বুঝতে পারছেন? ওকে ফাইন, এরপর আসেন, তাহলে এই পর্যন্ত এই পর্যন্ত ভাইয়া কোনটা কোন শব্দ, এগুলা কেমনে মনে রাখবো? আরে এগুলোর উপর তো আমি ক্লাস নিব, এগুলো আপনারা এখন চিন্তা করেন কেন? এটা কোনটা কোন শব্দ, এগুলোর উপর আমি ক্লাস নিব, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, এরপর আসেন আমরা পরের পয়েন্টে যাই। তাহলে আসেন, আম খাস লাগর বাজে খয়ের, এগুলো হচ্ছে আরবি উপসর্গ, এটা গেল আরবি। এবার আসেন আরবি উপসর্গের পরে আসি, যদি বলি ফার্সি উপসর্গ কয়টা, তো এক একজন এক এক ভাবে মনে রাখে। আপনারা যারা ফার্সি উপসর্গ টোটালি মনে রেখেছেন তাদের জন্য নতুন করে পড়ার দরকার নাই, আর যারা পড়েন নাই আগে তারা চাইলে এটা মনে রাখতে পারেন। সেটা হচ্ছে নিমফি বেদর কার বদনা কম বলবো, এটা আমি আগে পড়াইতাম। নিমফি বেদর কার বদনা কম বলবো, নিম ফি বে দর, মানে এটা একজনের নাম, নিমফি বেদর কার বদনা কম বলবো, কম বর্ব, কার বদনা কম, নিমফিবেদর কার বদনা কম বলবো, মানে একজনের নাম নিমফিবেদর, তাকে আপনি জিজ্ঞেস করতেছেন যে নিমফিবেদর আমি পানি দিয়ে কার বদনা কম বলবো। তো এখানে 10টা উপসর্গ আছে, কি কি আছে দেখেন। একটা হচ্ছে এই যে নিম ফি বে দর, এরপর হচ্ছে কার, এরপর হচ্ছে বদ না কম বর বো। তবে ওই দিন আমার এক স্টুডেন্ট আমাকে ইনবক্সে এই জিনিসটা দিছিল যে ভাইয়া ফার্সি উপসর্গের জন্য আমি একটা ট্রিক্স বানাইছি, ট্রিক্সটা একটু দেখেন। এবং আমার কাছে ওনার ট্রিক্সটা খুব ভালো লাগছিল, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়তেছে না, দাঁড়ান আমি একটু দেখি আমি ওটার কোনো স্ক্রিনশট বা কিছু রাখছি কিনা, যদি রাখি তাহলে আমি আপনাদের বলতে পারবো। ফার্সি উপসর্গের জন্য একটা টেকনিক বানাইছিল, টেকনিকটা আমার খুব ভালো লাগছিল, না স্ক্রিনশট রাখি নাই, রাখলে আপনাদেরকে দেখাতে পারতাম। ফার্সি উপসর্গের জন্য একটা টেকনিক বানাই দিছিল আমারে, মানে বললো যে ভাই আমি এটা আমার মতো করে বানাইছি, আপনি একটু দেখেন, বুঝতে পারছেন? তো আমার কাছে টেকনিকটা খুব ভালোই লাগছিল, ও যখন শেয়ার করছে আমার সাথে টেকনিকটা ভালোই লাগছিল। এই মুহূর্তে আমার মনে নাই টেকনিকটা কি, বাট ওর টেকনিকটাও সুন্দর, মানে ও একটা ছোট্ট গল্প বানাইছিল, গল্পটা সুন্দর ছিল, ভালো লাগছিল আমার কাছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তাহলে এবার দেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে আরবি উপসর্গ হচ্ছে 4+2, ফার্সি উপসর্গ হচ্ছে 10টা। এরপর আসেন আরবি ফার্সি, এরপর আসেন আমরা যদি বলি যে হিন্দি উপসর্গ কয়টা আছে, তো উর্দু বা হিন্দি উপসর্গ আছে হচ্ছে একটা, উর্দু বা হিন্দি উপসর্গ সেটা কি? উর্দু বা হিন্দি উপসর্গ এটা হচ্ছে একটা, এবং সেটা হচ্ছে হর, সেটা কি সেটা বলেন? সেটা হচ্ছে হর। উর্দু বা হিন্দি উপসর্গ হচ্ছে একটা, এবং সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হর। যেমন মনে করেন, যদিও হিন্দিতে শব্দটা হর না, হিন্দিতে শব্দটা হার হিসেবে ব্যবহৃত হয়। যেমন ওই যে বলে না, মে হর রোজ তোমার লিয়ে ইন্তজার করতা হু, মানে হচ্ছে প্রত্যেক দিন তোমার জন্য আমি অপেক্ষা করি, এরকম মনে করেন যে হর ওয়াক্ত, হর লম্হা, হর পল, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে বাংলায়, মানে সরি হিন্দিতে। আর বাংলায় এই হার শব্দটা ব্যবহৃত হয় কি হিসেবে জানেন? হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা। বাংলায় হর শব্দের একটাই প্রয়োগ, আমি আর অন্য কোনোটা দেখি নাই। সো হর শব্দের একটাই প্রয়োগ দেখছি, সেটা হচ্ছে হরেক মাল 10 টাকা, বুঝতে পারছেন? হিন্দিতে শব্দটা অনেকভাবে ব্যবহৃত হয়, সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, কিন্তু বাংলায় এটা হরেক মাল 10 টাকা ছাড়া আমি আর পাই নাই। ওকে ফাইন, তাহলে এবার আসেন এই পর্যন্ত আশা করি আহ আহ ওর বলেছে ফিবদ নিমের দরকার কমবে না, এটাও পড়েছিলাম। ওই তো বললাম না, এক একজন এক এক ভাবে পড়ায়, কথা বুঝতে পারছেন? এক একজন এক এক ভাবে পড়ায়, ঠিক আছে? ওকে,
फाबी की फाबलिहा बोलसे हर क्लास में आप लेट आती हो। धर, हर क्लास में मैं वक्त पे आता हूँ, आप लोग वक्त की पहले आते हो। ठीक है, मैं एग्जैक्ट टाइम पे आता हूँ, आप लोग वक्त की पहले आते हो, ये मेरा गलती नहीं है। ওকে ফাইন। দরদালান অর্থ কি স্যার? আচ্ছা মুনতাসির ভাই, আপনার এই প্রশ্নটা আমরা একটু পরে আসতেছি, মানে কোনটার কি অর্থ এটাতে আমরা একটু পরে আসতেছি, অর্থটা আমরা একটু পরে আসতেছি। ওকে ফাইন। আচ্ছা এরপর আসেন। আচ্ছা এনামুল করিম বলছে আসসালামু আলাইকুম, আমি আগে এক কোচিং এ বাংলা পড়াতাম, প্রতিদিন ক্লাসে যে টপিক পড়ানো হতো বাসায় এসে ওই টপিকের উপর যতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিংবা বিসিএস এর প্রশ্ন আছে সব সলভ করে তারপর পড়তে বসতাম। ধরুন 50টি প্রশ্ন রয়েছে, তখন আমার সর্বোচ্চ 10 থেকে 15টা হতো, 10 থেকে 15টা হতো, আর এখন আপনার ক্লাস করার পর আলহামদুলিল্লাহ 40 থেকে 45টার মতোই পারি। কি বলে স্যার? আপনার শুকরিয়া জ্ঞাপন করবো, আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ জানে না। চট্টগ্রামে কখন আসবেন একটু জানাবেন, দেখা হলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়াবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে এনামুল করিম ভাই আপনি স্বয়ং আপনার নিজের প্রচেষ্টায় এই পর্যন্ত আসতে পারছেন, সো অসম্ভব শুভকামনা রইল আপনার জন্য। আপনি বাংলার দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলেন নিজেকে, সবসময় শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা এবার আসেন, তাহলে আরবি গেল, ফার্সি গেল, উর্দু বা হিন্দি হচ্ছে একটা, সেটা হচ্ছে হর, এবং তারপর হচ্ছে আমরা যাব উর্দু বা হিন্দির পরে ইংরেজি উপসর্গ আছে কয়টা একটু দেখি আমরা। ইংরেজি উপসর্গ আছে 4টা, ইংরেজি উপসর্গ আছে হচ্ছে 4টা। 4টা উপসর্গ কি কি আছে? ইংরেজি উপসর্গ 4টা হচ্ছে হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। ঠিক আছে, হেড, সাব, ফুল, হাফ। ওকে, ওকে তাহলে এবার আসেন, ফাইন, তাহলে এবার খেয়াল করেন হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা ওকে, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি দেখেন কোনটা কোন উপসর্গ বা কোন উপসর্গটা থেকে কিভাবে কোশ্চেন আসলে কি উত্তর দিব মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে এতক্ষণ উপসর্গে মোটামুটি একটা মানে একটা স্টেজে মোটামুটি নিয়ে আসছি এতক্ষণ। এখন আমি আপনাকে একটু স্যাম্পল কোশ্চেন দেখাবো। মানে স্যাম্পল কোশ্চেন মানে হচ্ছে উপসর্গ থেকে কয় ধরনের প্রশ্ন আসতে পারে, স্যাম্পল কোশ্চেন। ঠিক আছে, ওকে, স্যাম্পল কোশ্চেন, নমুনা প্রশ্ন, নমুনা প্রশ্ন। ঠিক আছে, নমুনা প্রশ্ন অর্থাৎ পরীক্ষায় উপসর্গ অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আসলে এক নম্বর হচ্ছে লিখেন প্র কোন উপসর্গ, প্র কোন উপসর্গ, এইটা এক ধরনের প্রশ্ন, প্র কোন উপসর্গ। ঠিক আছে, এটা এক ধরনের প্রশ্ন, প্র কোন উপসর্গ। এবং এটার সাথে রিলেটেড হচ্ছে ধরেন এরকমও থাকতে পারে যে প্রহার শব্দের প্র কোন উপসর্গ, প্রহার শব্দের প্র কোন উপসর্গ, প্রহার শব্দ কোন উপসর্গ। ঠিক আছে, তাহলে প্র কোন উপসর্গ এটা এক ধরনের কোশ্চেন, দেন প্রহার শব্দের প্র কোন উপসর্গ এটা আরেক ধরনের কোশ্চেন। নাম্বার 2, এবার নাম্বার 2 কি, নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে যে কোনো একটা উপসর্গ দিয়ে বলতে পারে যে এই শব্দে এই উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে। যেমন আমি যদি বলি যে রামসাগল, যদি বলি এরকম যে রামসাগল শব্দে ব্যবহৃত উপসর্গটি, রামসাগল শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? কোন অর্থ প্রকাশ করে? কোন অর্থ প্রকাশ করে? ব্যবহৃত উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? রামসাগল শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? এখন দেখেন এই যে এরকম মনে করেন এটা জাস্ট একটা আইডিয়া যে রামসাগল শব্দ, এটা রামসাগল না দিয়ে মনে করেন এই যে দরদালান দিতে পারে, অথবা মনে করেন যে সম্প্রসারণ দিতে পারে, অথবা মনে করেন যে সমভিব্যাহার দিতে পারে, অন্য যে কোনো উপসর্গ দিতে পারে, যে কোনো একটা উপসর্গ যুক্ত শব্দ দিয়ে বলতে পারে যে এই শব্দে কয়টি উপসর্গ আছে। এটা গেল এক ধরনের কোশ্চেন, এটা হচ্ছে 3। এবার 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে যে কোনো একটা শব্দ দিতে বলতে, একটা শব্দ দিয়ে বলতে পারে যে কোনো একটা শব্দ, ধরেন সমভিব্যাহার এটাই দিল, ধরেন আমি বললাম সমভিব্যাহার এটাই দিল, তাহলে সমভিব্যাহার একটা শব্দ দিল, এই শব্দ দিয়ে বলল যে সমভিব্যাহার শব্দে কয়টি উপসর্গ রয়েছে, শব্দে কয়টি উপসর্গ রয়েছে, সমভিব্যাহার শব্দে কয়টি উপসর্গ রয়েছে। ঠিক আছে, কয়টি উপসর্গ রয়েছে, এটা হচ্ছে মনে করেন এক ধরনের কোশ্চেন হতে পারে, যে কোনো উপসর্গ আসতে পারে এখানে, হতে পারে
প্রত্যুৎপন্নমতি, প্র উপাচার্য, অসূর্য স্পর্শা, যে কোনো উপসর্গযুক্ত শব্দ আসতে পারে এখানে। ঠিক আছে, এরপর আসেন, এরপর হচ্ছে আমি যদি বলি একটা বাক্য দিতে পারে, যে কোনো একটা বাক্য দিতে পারে, বাক্য দিয়ে বলতে পারে এই বাক্যে কয়টা উপসর্গ রয়েছে। যেমন প্রশ্নটা এরকম হতে পারে যে সম্রাট সৈন্য সমভিব্যাহারে, কোশ্চেন এরকম হতে পারে যে সম্রাট সৈন্য সমভিব্যাহারে, সৈন্য সমভিব্যাহারে, সম্রাট সৈন্য সমভিব্যাহারে দুর্গম মরুপথে, সম্রাট সৈন্য সমভিব্যাহারে নিরপরাধ হরিণ সংহারে। আচ্ছা, নিরপরাধ হরিণ সংহারে, নিরপরাধ হরিণ সংহারে, সম্রাট সৈন্য সমভিব্যাহারে নিরপরাধ হরিণ সংহারে দুর্গম মরুপথে নিবৃত্ত হইলেন, দুর্গম মরুপথে নিবৃত্ত হইলেন। ওকে, ফাইন। তাহলে এবার খেয়াল করেন, এই একটা বাক্য দিল পুরা, যে সম্রাট সৈন্য সমভিব্যাহারে নিরপরাধ হরিণ সংহারে দুর্গম মরুপথে নিবৃত্ত হইলেন। এই পুরা বাক্যে কয়টা উপসর্গ রয়েছে? এই পুরা বাক্যে কয়টা উপসর্গ? কয়টি উপসর্গ? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন দিতে পারে, কয়টি উপসর্গ রয়েছে। এটা জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে এরকম একটা বাক্য দিতে পারে। বাক্যটা এরকম হতে পারে যে সম্মানিত, বা এরকম হতে পারে যে সমাগত সুধীজন সকলকে সাদর সম্ভাষণ জানালেন। ঠিক আছে, তো এরকমও দিতে পারে যে সমাগত সুধীজন সকলকে সাদর সম্ভাষণ জানালেন। তো বাক্যটা এরকম হতে পারে, বা যে কোনো একটা বাক্য দিতে পারে, বাক্য দিয়ে বলতে পারে যে এই বাক্যের মধ্যে কয়টা উপসর্গ রয়েছে। এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে একটা কোশ্চেন দিতে পারে 6 নম্বর, এটা হচ্ছে সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন। সেটা হচ্ছে সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন। এখন সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন কোনগুলো বলতেছি। সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন কোনগুলো? যেমন মনে করেন সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসবে উপসর্গের কি আছে, উপসর্গের কি নেই, বাংলা উপসর্গ কয়টা, তৎসম উপসর্গ কয়টা, বাংলা উপসর্গ বসে কোন শব্দের পূর্বে, তৎসম উপসর্গ বসে কোন শব্দের পূর্বে, বাংলা এবং তৎসম উপসর্গের মধ্যে কোনটির মিল আছে। ঠিক আছে, এরকম কোশ্চেন গুলাকে আমরা বলবো সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন। বা বাংলা বা উপসর্গযুক্ত শব্দটিকে ভাঙলে কি হবে, উপসর্গযুক্ত শব্দটি কিভাবে গঠিত হয়েছে, উপসর্গযুক্ত শব্দ মানে প্রথমে একদম উপসর্গের প্রথমে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, যে উপসর্গ কোথায় বসে। দেন হচ্ছে মনে করেন আমরা এখানে দেখলাম না উপসর্গ জিনিসটা, যে মনে করেন এই যে উপসর্গ জিনিসটা কি। ঠিক আছে, এখানে দেখলাম না যে উপসর্গ শব্দটা কিভাবে গঠিত হয়েছে। দেন হচ্ছে উপসর্গ শব্দটা কোন শব্দ, এগুলো হচ্ছে কি প্রাথমিক জ্ঞানমূলক কোশ্চেন বা সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে দেখেন, এই যে হার শব্দটার সাধারণ অর্থ আছে, কিন্তু এদের কিন্তু কোনো অর্থ নাই। তার মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। এই কারণে বলা হয় উপসর্গের কি নেই বলেন? অর্থবাচকতা নেই। কি নেই বলেন? অর্থবাচকতা নেই। উপসর্গের কি নেই বলেন? অর্থবাচকতা নেই। কিন্তু দেখেন অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা আছে, এটাকে বলা হয় অর্থদ্যোতকতা। তার মানে কি আছে? অর্থদ্যোতকতা আছে। তাহলে বলেন উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এই পয়েন্টটা বলতে ভুলে গিয়েছিলাম। এখন আশা করি আপনাদেরকে বলে দিয়েছি, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে আমরা চলে যাব একদম শেষ পর্যায়ে যেখানে আমরা ছিলাম। তো এখন এই হচ্ছে আপনার স্যাম্পল কোশ্চেন। এখন একটু খেয়াল করে দেখেন তো কোনটা অলরেডি আপনার পড়া হয়ে গেছে, আপনি এখন পারেন। দেখেন কোন উপসর্গ, অর্থাৎ কোনটা কোন উপসর্গ আপনি এখন পারেন না? পারেন। তার মানে এইটা কোন উপসর্গ তৎসম। যদি বলে অনা কোন উপসর্গ বাংলা, যদি বলে আন কোন উপসর্গ বাংলা, অধিক কোন উপসর্গ তৎসম, যদি বলে খাস কোন উপসর্গ আরবি, হর কোন উপসর্গ হিন্দি। এটা আপনি পারেন, এখন এটা আপনার পড়া হয়ে গেছে। এখন প্রহার শব্দের কোন উপসর্গ তৎসম। খেয়াল করে দেখবেন ভাই, এইটা যে পারে 1 2 ও সে পারে 2, এটা না পারার কিছু নাই। মনে করেন খাস কোন উপসর্গ আরবি, এখন আমি যদি বলি খাসমহল শব্দের খাস কোন উপসর্গ আরবি তো হবে। কথা বুঝেন নাই? আমি যদি বলি মনে করেন যে লা কোন উপসর্গ আরবি, তাহলে লাপাত্তা শব্দের লা কি হবে? আরবি হবে। লাপাত্তা শব্দের লাটা তো আর ফার্সি হবে না, তাই না? বা মনে করেন আমি বললাম যে নিম কোন উপসর্গ ফার্সি, তাহলে নিমরাজি শব্দের নিম কি হবে? ফার্সি হবে।
মানে মোট কথা হচ্ছে উপসর্গটা সিঙ্গেলি কোন উপসর্গ, এটা যদি আপনি বুঝেন তাহলে ওইটা কোনো মেইন ওয়ার্ডের পূর্বে যুক্ত করে দিলেও ওইটা ওই উপসর্গই থাকে, এটা অন্য কোনো উপসর্গ হয় না। কথা বুঝতে পারছেন? সো তার মানে এক যে পারবে ও দুইও পারবে। হ্যাঁ, দুইয়ে আপনার প্যাচ লাগবে এক জায়গায় আশুবিনী, তো আশুবিনীর প্যাচ তো আমি ক্লিয়ার করেই দিছি, তার মানে 2 নম্বরও আপনি পারবেন। তাহলে 1 এবং 2 দুইটাতেই আপনার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, দুইটাতেই আপনার কোনো প্রবলেম হবে না। এরপর দেখেন সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন, এটা অলরেডি আমি আপনাদেরকে ক্লাসের প্রথমেই পড়িয়েছি। বাকি আছে 3, 4, 5। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব 3 নাম্বার অংশটা নিয়ে, আর বাকি যে 4 এবং 5 এই অংশটা হচ্ছে আগামী ক্লাসের জন্য, অর্থাৎ আগামী পরশুদিন আমরা এটা নিয়ে আলোচনা করব। পরশুদিনের ক্লাসের টপিক হচ্ছে এই দুইটা, শুধু এই দুইটা হচ্ছে আমাদের পরশুদিনের ক্লাসের টপিক। আর এখন আমি আলোচনা করব 3 নাম্বারটা নিয়ে। তার মানে কি আমাদের পুরো উপসর্গের যা কিছু আছে খুঁটিনীতি সবকিছু আমাদের জানা হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? নাসিম ভাই বলছে কর্তা কর্মের সাথে সময় বা স্থান প্লাস অবস্থায় থাকলে সময় বা স্থান দ্বারা কি মিন করা হয়েছে? হ্যাঁ, সময় বা স্থানটাকে মিন করা হয়েছে, যে ওইটা অধিকরণ প্লাস অবস্থায় থাকলে। রাইট। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? একটু জানাবেন ভাই। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? ওফ, আমার হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার, মুগ্ধ চৌধুরী বলছে স্যার হালুয়া কোন শব্দ? এখানে তো কোনো উপসর্গ নাই। আরে ভাই, সব শব্দের প্রথমে কি উপসর্গ থাকতে হবে বলেন? হালুয়া এটা আরবি শব্দ। এখন আরবি শব্দ সবগুলো যে আরবি উপসর্গ দিয়েই হবে তা কি কোনো গ্যারান্টি, মানে কোনো ইয়ে আছে? মানে এটা কি কোনো রুলস আছে? হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন যে আরবি উপসর্গ দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো আরবি উপশব্দ, এইটা আপনি বলতে পারেন। কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র আরবি শব্দগুলো, মানে শুধুমাত্র আরবি উপসর্গ দিয়ে তৈরি হলে আরবি শব্দ হবে, এছাড়া আর কোনো শব্দ নাই। কথা বুঝেন নাই? ব্যাপারটা এরকম না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন একটা উপসর্গ কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়। বিশ্বাস করেন ভাই, একটা উপসর্গ কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়, এই যে এটা উপসর্গের অর্থ বিশ্লেষণ, যে জিনিসটা আমরা এখন শিখবো, উপসর্গের অর্থ বিশ্লেষণ। বিশ্বাস করেন ভাই, উপসর্গের অর্থ বিশ্লেষণের উপসর্গের অর্থ বিশ্লেষণ, উপসর্গের অর্থ বিশ্লেষণ, ঠিক আছে? অর্থ বিশ্লেষণ, উপসর্গের অর্থ বিশ্লেষণ। বিশ্বাস করেন ভাই, উপসর্গের অর্থ বিশ্লেষণের কোনো টেকনিক নাই, উপসর্গের অর্থ বিশ্লেষণের কোনো টেকনিক নাই। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর সেন্স এন্ড প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার সেন্স তত ভালো কাজ করবে, আপনার সেন্স যত ভালো কাজ করবে আপনার উত্তর হওয়ার সম্ভাবনা তত বেশি। এটার এক্স্যাক্টলি কোনো টেকনিক নাই, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস এন্ড সেন্স। যেমন আসেন আমরা কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করে আসি। দেখেন, যেমন আপনাকে বলা হলো, মনে করেন রাম ছাগল দিয়ে শুরু করি, যেটা প্রশ্নে লিখেছিলাম। রাম ছাগল, এখানে খেয়াল করে দেখেন রাম ছাগল শব্দের এই যে শুনেন, এখানে আরেকটা কথা আছে। রাম ছাগল শব্দের রাম উপসর্গটা কি যদি প্রশ্ন করা হয়, তা আপনার প্রথম টার্গেট থাকবে এই মানে মেইন মানে এইটা কি অর্থ প্রকাশ করতেছে এটা না, আপনার আগে মেইন কাজটা থাকবে হচ্ছে মূল শব্দটা কি অর্থ প্রকাশ করে এটা দেখা। দেখেন, ছাগল দ্বারা কি বুঝায়? যে কোনো একটা পশু ছাগল, তাই না? এখন রাম ছাগল দ্বারা কি বুঝায়? ওইটার চেয়ে একটু বড় আকৃতির ছাগল, এই তো নাকি? হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে ছাগল, মনে করেন এই যে দেখেন এটা হচ্ছে ছাগল, এটা হচ্ছে, আমি তো খুব ভালো আর্টিস্ট, আমি একটা সময় আমি খুব ভালো আর্ট করতে পারতাম, এখনো আর্ট পারি, কিন্তু এখন আর্ট করলে মনে করেন এটা লিখে দিতে হয় যে এটা একটা ছাগল, নইলে আসলে বোঝা যায় না, ঠিক আছে? এটা হচ্ছে লিখে দিতে হয়। তো ধরেন এটা একটা ছাগল, ওকে, এটা একটা ছাগল, ছাগল আঁকতেছি আমি, ছাগল আঁকতে গিয়ে কি যে আঁকছি আল্লাহ মাহবুদ জানে, হোয়াট এভার, যাই হোক, ওকে, এটা একটা ছাগল, ওকে, এই হচ্ছে আরেক পা, এই হচ্ছে আরেক পা, ওকে ফাইন, ঠিক আছে, এটা একটা ধরেন ছাগল, ঠিক আছে? ছাগল আঁকতে গিয়ে আবার ছাগলের দুটো সিংহ দিছি, আর সিং না, এটা ধরেন আপনার কান, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ছাগল, ঠিক আছে, লিখে দিলাম, নইলে আবার আপনি ভাববেন যে কি না কি পশু, ওকে ফাইন, এটা ছাগল। এখন ধরেন এইটাকেই যদি একটু বড় আকৃতিতে থাকতো, ঠিক আছে, এইটাই মনে করেন একটু বড় আকৃতিতে থাকতো, তাহলে মনে করেন তখন কি হতো? তখন ব্যাপারটা হচ্ছে মনে করেন যে এরকম হইতো, এই যে এরকম হইতো, এই এই এখানে আবার একটু ইয়ে আছে, তো এই হচ্ছে মনে করেন পাঠার মতো আর কি থাকতে, ঠিক আছে, ওকে,
তারপরে হচ্ছে এই এই তারপর হচ্ছে মনে করেন এই এখানে হচ্ছে এরা এই তো কাইন্ড অফ দিস মনে করেন এটা বড় আকৃতির ছাগল। তো এটা কি? এটা হচ্ছে রাম ছাগল। তো ব্যাপারটা হচ্ছে রাম ছাগলের রামটা দ্বারা কি প্রকাশ করতেছে? তাইলে এটা বৃহদার্থ প্রকাশ করতেছে। এটা ভাই বুঝানোর কিছু নাই, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, আপনার সেন্সের উপরে ডিপেন্ড করে। যেমন দেখেন মনে করেন আমি বললাম হচ্ছে এটা কি? এটা হচ্ছে দা। মনে করেন এটা কি বলেন? এটা হচ্ছে দা। এখন যদি বলি রামদা তাহলে কি প্রকাশ করে? এখন যখন বলবো রামদা তখন ব্যাপারটা কি বলেন তো? তখন ব্যাপারটা মনে করেন এই, ঠিক আছে, এই এটা হচ্ছে রামদা। মানে ব্যাপারটা হচ্ছে ওই যে মানে তামিল মুভিগুলো দেখছেন না? তামিল মুভিগুলোতে কি হয়? তামিল মুভিগুলোতে মনে করেন যে ওই যে মনে করেন যে লুঙ্গি অর্ধেক করে মানে নিয়ে আসে, লুঙ্গি অর্ধেক করে আসে, পরে আইসা লুঙ্গিটা খুলে মানে লুঙ্গি অর্ধেক যেটা ভাঁজ করা ছিল সেটা খুলে, লুঙ্গি পুরা খুলে না। তো ওই যে লুঙ্গিটা খুলে ওটার ভিতর থেকে মনে করেন একটা অস্ত্র বাইর করে, ঠিক আছে, এরকম বিশাল অস্ত্র বাইর করে। তো এটা কি? এটা হচ্ছে রামদা। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে কি রামদা। তবে ব্যাপারটা হচ্ছে রামদার তাহলে রামটা কি অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে বৃহৎ অর্থ প্রকাশ করে। এরকম মনে করেন আমি যদি বলি মনে করেন যে মনে করেন আমি যদি বলি খাসমহল, ঠিক আছে, তো এখন চিন্তা করেন মহল মানে কি? মহল মানে হচ্ছে বাসা। তাহলে খাসমহল মানে কি? খাসমহল মানে হচ্ছে বিশেষ কোন একটা বাসা। তার মানে এখানে খাস শব্দটা কোন অর্থ প্রকাশ করে? বিশেষ অর্থ প্রকাশ করে। এরকম মনে করেন খাস কামলা মানে সরি খাস কামরা, ঠিক আছে, কামরা মানে কোন একটা রুম, আর খাস কামরা মানে হচ্ছে বিশেষ কোন একটা রুম, যেই রুমের মধ্যে রাজা ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। তো এটা হচ্ছে খাস কামরা। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এগুলো আসলে কোন অর্থ প্রকাশ করে এটার এক্সাক্ট কোনো রুলস বা টেকনিক নাই। এটা আসলে আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো মাথায় ঢুকবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? ওকে, এরকম আর কি আছে ভাই? এরকম যা যা কিছু আছে, এরকম যত কিছু আছে, ঠিক আছে। এই যে খাস মহল শব্দের খাস, ঠিক আছে, এরকম মনে করেন আমি যদি বলি অনাবৃষ্টি, খেয়াল করেন ভাই, আমি যদি বলি অনাবৃষ্টি, তাহলে এখন অনাবৃষ্টি শব্দের একটু চিন্তা করেন মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে বৃষ্টি। তাহলে অনা উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে? ভাবেন, অনাবৃষ্টি মানে কি? মানে বৃষ্টি নাই, তার মানে এখানে কি অর্থ প্রকাশ করতেছে? নাই অর্থ প্রকাশ করতেছে, ঠিক আছে, নাই অর্থ প্রকাশ করতেছে। আমি যদি বলি মনে করেন যে আমি যদি বলি যে বিনির্মাণ, একবার পরীক্ষা আসছিল এটা, বিনির্মাণ। বিনির্মাণ শব্দের বিনির্মাণ শব্দের এই মানে মানে উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? বিনির্মাণ শব্দের উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? তো এখানে মেইন শব্দটা কি চিন্তা করতে হবে। এটা মেইন শব্দটা হচ্ছে মনে করেন বিনির্মাণ শব্দের বি উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে পরীক্ষা জানতে চাইছে যে বিনির্মাণ শব্দের বি উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে। একটু খেয়াল করেন, মূল শব্দটা হচ্ছে নির্মাণ। মূল শব্দটা কি? নির্মাণ। তো তার আগে যুক্ত হয়েছে বি। এখন বি উপসর্গ যুক্ত হয়ে কি অর্থ প্রকাশ করে? বিনির্মাণ মানে কি নতুন ভাবে তৈরি করা, নাকি বিনির্মাণ মানে সম্প্রসারণ করা, নাকি বিনির্মাণ মানে কি? ওকে, বিনির্মাণ শব্দটা দ্বারা বোঝায় যে মনে করেন নির্মাণ দ্বারা কি বোঝায়? তৈরি করা। বিনির্মাণ দ্বারা কি বোঝায়? মানে বিনির্মাণ দ্বারা কিন্তু মনে করেন নতুন করে তৈরি করা এরকম বুঝায় না, বা মনে করেন সম্প্রসারণ অর্থ দেয় না। সম্প্রসারণ মানে কি? সম্প্রসারণ মানে হচ্ছে আগে ছিল, এটা ছোট ছিল, এটা নতুন করে তৈরি করতেছে, এরকম এরকম না। যেমন মনে করেন আপনার সাফল্য কামনায় বা সাফল্য বাস্তবায়নে শাওন স্যার সর্বদা বা আপনার সাফল্য বিনির্মাণে, আপনার সাফল্য বিনির্মাণে শাওন স্যার সর্বদা বদ্ধ পরিকর। শাওন স্যার সর্বদা মানে সর্বদা বদ্ধ পরিকর। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে আপনার স্বপ্ন বিনির্মাণে, তাহলে স্বপ্ন বিনির্মাণে মানে কি? মানে আপনার স্বপ্নটা কি ছোট আছে, এটা আমি বড় করব, নাকি আপনার স্বপ্নটা যেটা আছে এটাকে একটা ইতিবাচক রূপ দিতে হবে? বলেন, এটা হচ্ছে ইতিবাচক রূপ দিতে হবে। তার মানে এখানে বি উপসর্গটা কি অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে ইতিবাচকতা অর্থ প্রকাশ করে। কোন অর্থ বলেন? ইতিবাচকতা অর্থ প্রকাশ করে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করলে আপনার জিনিসগুলো মাথায় ঢুকবে, ঠিক আছে। আরেকটা ব্যাপার বলি, এই যে যেটা নিয়ে আপনাদের অনেক সময় প্যাচ লাগে, একটু 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 লাইনে থাকবেন, একটু 1 মিনিট। ওকে, আচ্ছা, এবার একটু দেখেন, তাহলে আমরা যেটা বলছিলাম বিনির্মাণ জিনিসটা বোঝালাম, দেন হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মনে করেন
কিছু উপসর্গ আছে যেটা আপনাদের প্যাচ লাগে, সেটা হচ্ছে উপ। হ্যাঁ, যেমন মনে করেন আমি যদি বলি উপকূল, হচ্ছে এখানে কুলের সমীপে। উপকূল দ্বারা কি বোঝায়? কুলের কাছাকাছি এই অঞ্চলটাকে বোঝায়। তার মানে এটা হচ্ছে সামীপ্য অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে বলেন? এটা দিচ্ছে হচ্ছে সামীপ্য অর্থ। ওকে, এখন আমি যদি বলি দেখেন উপনেতা, তো উপনেতা দ্বারা কি বোঝায়? মনে করেন কোন একটা বড় নেতা, এর সাঙ্গভঙ্গ বোঝায়। তার মানে এটা হচ্ছে ক্ষুদ্র অর্থ দিচ্ছে। উপনেতা কি অর্থ দিচ্ছে বলেন? উপনেতা দিচ্ছে ক্ষুদ্র অর্থ। যদি বলি উপগ্রহ, উপগ্রহ তাহলে উপগ্রহ যেমন মনে করেন পৃথিবী হচ্ছে একটা গ্রহ, তাহলে পৃথিবী গ্রহ আর চাঁদ হচ্ছে এটার উপগ্রহ। তার মানে উপগ্রহ এটাও কি বলেন? এটা হচ্ছে ক্ষুদ্র অর্থ দিচ্ছে। কিন্তু আমি যদি বলি দেখেন উপজেলা, উপজেলা কিন্তু এখানে ক্ষুদ্র অর্থ দিচ্ছে না। উপজেলা এখানে মানে উপসর্গটা দিচ্ছে হচ্ছে সদৃশ অর্থ। এখন প্রশ্ন হচ্ছে কেন স্যার? উপজেলা তো জেলার চেয়ে বড় না, উপজেলা তো জেলার চেয়ে ছোট, তাহলে উপজেলা এখানে আহ জেলার চেয়ে ছোট অর্থ দিচ্ছে, তার মানে এটা কেন ক্ষুদ্র অর্থ হইলো না, এটা কেন সদৃশ অর্থ হইলো? আর যদি ব্যাপারটা এরকম হয় যে জেলা উপজেলা হচ্ছে জেলার মতো এই জন্য সদৃশ হইতে, তাহলে উপগ্রহ তো গ্রহের মতো, তাহলে সেটা তো তাহলে সদৃশ হইতে পারতো, সেটা সেটা কেন ক্ষুদ্র হইলো? এটা নিয়ে আপনাদের একটু কনফিউশন লাগে। তো এটার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই, মনে রাখবেন এটা হচ্ছে কোন একটা কিছু, তো উপসর্গ মানে উপ দিয়ে যে শব্দটা দিবে সেটা যদি ইন হয়, সেটা যদি ইন হয়, ইন এটার ভিতরে হয়, তাহলে সেটা হচ্ছে সাদৃশ অর্থ। সেটা যদি ভিতরে হয় সেটা হচ্ছে সদৃশ অর্থ, আর সেটা যদি বাইরে হয় সেটা হচ্ছে ক্ষুদ্রার্থ। মানে সহজ কথা হচ্ছে যে মেইন বস্তুটা আছে, মেইন অবজেক্টটা আছে, এই মেইন অবজেক্টের ভিতরে হইলে সেটা হচ্ছে সদৃশ, আর বাইরে হইলে সেটা হচ্ছে ক্ষুদ্রার্থ। যেমন মনে করেন আমি যদি বলি উপজেলা, তার মানে মনে করেন এটা হচ্ছে আমার পুরো ঢাকা জেলা ধরেন, তো ঢাকা জেলার এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ঢাকার মধ্যে উত্তরা, এটা হচ্ছে বাড্ডা, এটা গুলশান, এটা বনানী, এটা ধানমন্ডি, এটা হচ্ছে নিউ মার্কেট, এটা মিরপুর, এটা কল্যাণপুর, এক একটা এক এক জায়গাতে এটা পুরোটা কি? এই যে এটা পুরোটা কি ঢাকা জেলার উপজেলা না? মনে করেন এটা পুরোটা ঢাকা জেলা, তো ঢাকা জেলার উপজেলাগুলো কি ঢাকার বাইরে? না, ঢাকা জেলার উপজেলাগুলো কোথায়? ঢাকার ভিতরে। তো যখন এটা ভিতরে থাকবে তখন সেটা কি অর্থ বলেন? সদৃশ অর্থ। কিন্তু যখন এটা বাইরে থাকবে তখন সেটা কি? ক্ষুদ্রার্থ। যেমন দেখেন আমি যদি বলি উপনদী, যেমন আমি যদি বলি উপনদী, তা মনে করেন এটা হচ্ছে নদী। এখন উপনদী মানে কি নদীর ভিতর দিয়ে আসছে? না, উপনদী দ্বারা কি বোঝায়? এই নদীর একটা শাখা দিক দিয়ে চলে গেছে, তো এইটা হচ্ছে মূল নদী, আর এই যে শাখা নদীটা চলে গেছে এটা হচ্ছে উপনদী। তাহলে এই শাখা নদীটা কি মূল নদীর বাইরে না? বাইরে বোঝাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ক্ষুদ্রার্থ। সিম্পল, বুঝছেন ব্যাপারটা? তার মানে যেটা বাইরে থাকবে, যে উপগ্রহ, এটা দেখেন পৃথিবীর বাইরে না, মনে করেন এটা পৃথিবী আর এটা চাঁদ, তার মানে কি চাঁদটা কি পৃথিবীর বাইরে না? বাইরে, এই জন্য ক্ষুদ্রার্থ। উপনেতা মানে কি মূল নেতার ভিতরে না মূল নেতার বাইরে? এটা বাইরে, এটা কি? এটা হচ্ছে ক্ষুদ্রার্থ। বুঝছেন তাহলে জিনিসটা? এগুলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে জিনিসগুলো আশা করি কেটে যাবে। কথা বুঝতে পারছেন? ওকে, 1 মিনিট। কি লিখছেন এটা? ধ্রুবয়ের গুলো এই এই প্র্যাকটিসের জন্য কি ধ্রুবয়ের গুলো পড়লেই এনাফ? অর্থ বিশ্লেষণের জন্য হ্যাঁ, ধ্রুবয়ের গুলো পড়লেই এনাফ, ইনশাল্লাহ ভাই এর বাইরে লাগবে না। বা ধ্রুব বা অন্বেষণ যে যেটা পড়তেছেন এটা পড়লেই এনাফ, ইনশাল্লাহ এর বাইরে লাগবে না। উম আচ্ছা ভাইয়া, সম্যক শব্দের অর্থ কি? সম্যক শব্দের অর্থ হচ্ছে একই। বুঝতে পারছেন? সম্যক মানে হচ্ছে একই, সম্যক মানে একই। কথা বুঝতে পারছেন? সম্যক মানে হচ্ছে একই। ওকে ফাইন। এনামুল কবির ভাই বলছে ভাই চট্টগ্রামে কবে আসবেন? ভাই চট্টগ্রামে তো চট্টগ্রামে তো এখন আসা হবে না। চট্টগ্রামে যদি আসিও ফেব্রুয়ারির পরে, সেটা জানাবো তখন। বুঝতে পারছেন? চট্টগ্রামে যদি আসিও সেটা ফেব্রুয়ারির পরে, একটা কাজ আছে ফেব্রুয়ারির পরে, তখন গেলে জানাবো, সমস্যা নেই। ওকে ফাইন। আচ্ছা, পরীক্ষা কি অর্থে সম্যক, এটা একটু বুঝাই দেন ভাইয়া। ভাইয়া পরীক্ষা কি অর্থে সম্যক? আচ্ছা,
ব্যাপারটা হচ্ছে উপদ্বীপ উপদ্বীপ দ্বীপের ভিতরে থাকে না, এটা কি হবে? উপদ্বীপ দ্বীপের ভিতরে কিভাবে থাকে? উপদ্বীপ তো দ্বীপের ভিতরে থাকে না, উপদ্বীপ তো দ্বীপের বাইরে। মনে করেন ব্যাপারটা হচ্ছে এটা মনে করেন এটা মনে করেন সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিন কি বলেন? সেন্ট মার্টিন হচ্ছে দ্বীপ। বলেন সেন্ট মার্টিন কি? সেন্ট মার্টিন হচ্ছে দ্বীপ, তাই না? বাংলাদেশের যে সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিন কি? সেন্ট মার্টিন হচ্ছে দ্বীপ। তো সেন্ট মার্টিনের থেকে একটু দূরে আলাদাভাবে যাইতে হয়, ওই জায়গাটার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। ওই জায়গাটার নাম কি বলেন? ওই জায়গাটার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। তো ছেড়া দ্বীপ এটা হচ্ছে মনে করেন সেন্ট মার্টিনের একটা উপদ্বীপ। তো এই সেন্ট মার্টিনের উপদ্বীপটা কি সেন্ট মার্টিনের মানে ছেড়া দ্বীপটা কি সেন্ট মার্টিনের ভিতরে না সেন্ট মার্টিনের বাইরে? বাইরে না। সুতরাং কি ক্ষুদ্রার্থ হবে না? উপদ্বীপটা তাহলে অবশ্যই ক্ষুদ্রার্থ হওয়ার কথা। হ্যাঁ, এখন যদি অপশনে মনে করেন ক্ষুদ্রার্থ না থাকে, সদৃশ থাকে, তাহলে সেক্ষেত্রে সদৃশই দিবেন, কারণ কাইন্ড অফ মানে উপদ্বীপ তো দ্বীপের মতোই, তাই না? সেই হিসেবে আপনি সদৃশ দিতে পারেন, তবে বেস্ট হচ্ছে ক্ষুদ্রার্থ। বুঝতে পারছেন? আবার মনে করেন ভিতরে কোনো কিছু থাকলে, সদৃশ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ক্ষুদ্রার্থ দিবেন, কিছু করার নাই। ওকে ফাইন। ওমর ফারুক সুজন বলছে, স্যার আপনার অন্বেষণ বইয়ের পরবর্তী সংস্করণ কবে আসতে পারে? অন্বেষণ বইয়ের পরবর্তী সংস্করণ ভাই আগামী বছর, অর্থাৎ 2024 সালের জুনের আগে না, জুনের পরে, মানে মিনিমাম 6 মাস পরে আরো। স্যার গাজীপুর আসবেন কবে? গাজীপুরে তো ওইভাবে যাওয়া হয় না রে ভাইয়া। কদাকার শব্দের উপসর্গটা কি বিদেশি হবে না? ধ্রুব কোনটি নয় কেন দিল? নিশ্চয়ই আপনি প্রশ্নটা ভালো করে বুঝেন নাই। আই ডোন্ট নো। দেখেন ব্যাপারটা হচ্ছে কদাকার শব্দের কদ আর মানে বিদেশি কেমনে হয়? কদ তো হচ্ছে কদকু নিপাতি বিভর রাম শশা সুহা, এটা তো হচ্ছে বাংলা উপসর্গ। অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উনা কদ কু, কদ এটা তো বাংলা উপসর্গ, বিদেশি কেন হবে? মুগ্ধ চৌধুরী, মুগ্ধ চৌধুরী ভাই, এটা বিদেশি কেন হবে? বিদেশি হবে না তো। হ্যাঁ, বইয়ের সদৃশ আছে উপদ্বীপ। এই যে আমি বললাম ভাই, যদি মনে করেন আপনার এটা না থাকে, কিছু করার নাই, মনে করেন আপনার এটা মানে ইয়ার মধ্যে নাই, কি বলে সদৃশটা হচ্ছে মনে মানে অপশনে ক্ষুদ্রার্থ নাই, তো এই ক্ষেত্রে আপনি সদৃশ দিবেন, কিছু করার নাই। আবার মনে করেন যে মনে করেন ঢাকা এটা জেলা, মনে করেন ঢাকা জেলা, এটা ঢাকা জেলা, তো ঢাকা জেলার মধ্যে মনে করেন এটা হচ্ছে ঢাকার উপজেলা, তো উপজেলাগুলো সদৃশ অর্থে। কিন্তু এখন মনে করেন যদি অপশনে সদৃশ না থাকে, তো ক্ষুদ্রার্থই দিবেন, কিছু করার নাই, কারণ তখন হচ্ছে এটা বোঝায় যে এই উপজেলাগুলো মেইন জেলা থেকে ছোট। বুঝেন নাই? মানে এটা একটার পরিপূরক, দুইটাই কারেক্ট, কিন্তু আপনি ডিপেন্ড করে যে কোন অবস্থায় কি আছে, অপশনের উপর বেস করে দিবেন। কথা বুঝতে পারছেন? ফাইন, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছেন? এবার দেখেন, আচ্ছা এবার দেখেন, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা এইবার ফাবিহা আপু একটা কমেন্ট করছে, যে ফাবিহা আপুর এসএমএসটা দেখার জন্য। ফাবিহা আপু, আমি তো ভুলে গেছি, ফাবলিহা আপু সরি, আপনি একটু ইনবক্সে আমাকে এখন একটু নক করেন তো, আমি আপনার এসএমএসটা দেখি একটু। আপনি একটু ইনবক্সে আমাকে নক করেন। আচ্ছা, আর ইসলাম ভাই বলছে, স্যার হালকা একটু বলে দিন প্লিজ। আমাদের উপসর্গ নিয়ে আলোচনা শেষ, কারো যদি অন্য কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে বলতে পারেন। আগামী ক্লাসে আমরা উপসর্গের অর্থ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা স্যার হালকা একটু বলে দিয়েন, এই বাগানের কুসুমের গন্ধে মৌ মৌ গন্ধে করণ কারক, যেহেতু মধ্যম বোঝা যাচ্ছে, তাহলে কুসুমের কোন কারক? কুসুমের কোনো কারক হবে না, অ্যাকচুয়ালি কুসুমের হচ্ছে সম্বন্ধ পদ, কুসুমের হচ্ছে সম্বন্ধ পদ, কারণ কুসুমের তো আর মৌ মৌ না, কুসুমের গন্ধে মৌ মৌ। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি অপশনে সম্বন্ধ পদ না থাকে বা কোনোটি নয় এরকম কিছু না থাকে, তাহলে যদি তখন ওইখানে অপাদান কারক থাকে, তখন অপাদান কারকে দাগাতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তখন অপাদান কারক দাগবেন, উপায় নাই, কারণ তখন এটা বোঝাচ্ছে যে কুসুম থেকে গন্ধ বিচ্যুত হচ্ছে বা গন্ধ তৈরি হচ্ছে, তখন এটা অপাদান কারক হবে। কিন্তু বেসিক্যালি এটার বেস্ট অ্যান্সার হচ্ছে সম্বন্ধ পদ। কথা বুঝতে পারছেন ইসলাম ভাই? আচ্ছা ফাবলিয়া আপু, আমরা আপনি আমাকে টিন বক্সে নক দিতে বলছি, আমি একটু দেখতেছি চেক করে আপনার ইয়াটা। হ্যাঁ নক দিয়েছেন। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে, ফাবলিয়া আপু আমাকে একটা প্রশ্ন করছিল, যে একটা প্রশ্ন করছিল চমৎকার, সেটা হচ্ছে আবিধানিক বর্ণানুক্রম নিয়ে। আবিধানিক বর্ণানুক্রমের ব্যাপারটা আমি বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে। আবিধানিক বর্ণানুক্রমটা আমি আপনাদেরকে যখন পড়িয়েছিলাম, তখন আমি আপনাদেরকে প্রথমে
সরেয়, সরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যাউ, দীর্ঘাউ, রি, এ, ওই, ও, ও। এই তারপর আমি বলছিলাম অনুস্বর বিসর্গ, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, তারপর বলছিলাম কার। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো করে অ্যানালাইসিস করে দেখলাম না, এই কারের জায়গাটা হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দুর আগে, অর্থাৎ সরে সরে রস্বই রি এ ওই ও ও, তারপরে হচ্ছে কার, আর তারপরে হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। আমি আবারও বলছি, আমি যখন আপনাদেরকে এটা পড়িয়েছিলাম আগে, তখন কিন্তু আমি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু ও এর পরে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু দিয়ে তারপর দিয়েছিলাম আমি কার। বাট আমি কি বলছি যে কারটা হবে অ্যাকচুয়ালি সরে সরে রস্বই রি এ ওই ও ও এর পরে, তারপরে এই কারের পরে হবে এটা। এটা এখন এটা তো এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে তখন আপনি এটা মানে না বলেও মানে এটা এই কারটা অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দুর পরে দিয়েও মিলাইলেন কেমনে, মানে তখন মিললো কিভাবে? তো তখন মিলছে কারণ হচ্ছে কোনগুলাতে সেম এক্সাম্পল ছিল না। কিন্তু এই যে ফাবলিয়া আপু আমাকে একটা প্রশ্ন দিছিল, যে প্রশ্নটার মধ্যে যে এটা তো মেলার কথা না, তো সেইটা মানে কোশ্চেনটা সলভ করতে গিয়ে বুঝলাম যে না, এটার উত্তরটা এটা হবে না, কারটা আগে হবে। এবং ফাবলিয়া আপু যে কোশ্চেনটা দিছিল, কোশ্চেনের অপশনগুলো আমি আপনাকে একটু মানে আপনাদেরকে একটু বলি, তাহলে বুঝতে পারবেন। কোশ্চেনটা ছিল এরকম যে অপশনগুলো ছিল এরকম যে এ নাম্বার পাওয়া, এ নাম্বার ছিল পাওয়া, বি নাম্বার ছিল গাং, বি নাম্বার ছিল গাং, সি নাম্বার ছিল গা, সি নাম্বার ছিল গা, গয় চন্দ্রবিন্দু আকার, এবং ডি নাম্বার ছিল গাং, ডি নাম্বার ছিল গাং। আচ্ছা, এটা হচ্ছে এ নাম্বার অপশন। বি নাম্বার অপশন ছিল হচ্ছে গাং, বি নাম্বার অপশন ছিল গাং, দেন ছিল পাওয়া, গাং, দেন ছিল পাওয়া, দেন ছিল গা, আর দেন ছিল হচ্ছে গাং, দেন ছিল হচ্ছে গাং। সি নাম্বার অপশন ছিল হচ্ছে গাং, সি নাম্বার অপশন ছিল হচ্ছে গাং, দেন ছিল গা, গাং গা, দেন হচ্ছে গাং, দেন ছিল গাং, আর দেন ছিল হচ্ছে পাওয়া, গাং, তারপর হচ্ছে ছিল পাওয়া। আর ডি নাম্বার অপশন ছিল হচ্ছে গাং, গাং এর পরে ছিল হচ্ছে পাওয়া, গাং এর পরে ছিল হচ্ছে পাওয়া, পাওয়ার পরে সরি গাং, গাং এর পরে ছিল হচ্ছে গি, গাং এর পরে হচ্ছে গি, গির পরে ছিল হচ্ছে পাওয়া, পাওয়া, পাওয়ার পরে হচ্ছে গাং, পাওয়ার পরে হচ্ছে গাং। ওকে ফাইন। এখন এইটা নরমালি এমনি বোঝা যায় যে ভাই, এটা নরমালি এমনি বোঝা যায় যে ভাই এখানের উত্তর কোনটা হবে, এটা এখানের উত্তর হবে ভাই এইটা সি নাম্বার। কেমনে বোঝা যায়? কারণ ভাই পাওয়া, এখানে প আছে, প দিয়ে একটা ওয়ার্ডই আছে। তো প দিয়া কোনো ওয়ার্ড যদি আমার মাঝখানে থাকে, তাহলে মাঝখানের পরে প এর পরে কোনো কিছু আবার গ দিয়ে শুরু হবে বলেন? এই যে প এর পরে গ আসছে, এটা হবে? এটা হবে না। তারপরে এটাও প এর পরে গ আসছে, এটা হবে? এটাও হবে না। তারপরে এটাও প এর পরে গ আসছে, মানে এইটাও কি সরি, এটাও প এর পরে গ আসছে, এটা হবে না। কিন্তু ফাবলিয়া আপুর প্রশ্নটা ছিল যে ভাইয়া ধরেন পাওয়া এটা নাই, ধরেন পাওয়াটা নাই, ঠিক আছে, পাওয়া এটা নাই, ধরেন পাওয়াটা নাই। তো পাওয়া যদি না থাকে, ইন দ্যাট কেস যদি শুধু গাং দিয়া প্রশ্ন করতো, তাহলেও কি আমার সি নাম্বারটা কারেক্ট আনসার হইতো? আপনার যে সি নাম্বারের উত্তরটা দিয়েছেন এটা কি আসলে ঠিক আছে কিনা, মানে আপনি যে ব্যাখ্যাটা দিছিলেন সেই ব্যাখ্যা অনুসারে, এই ব্যাখ্যা অনুসারে এটা কি মিলে কিনা? তো এই ব্যাখ্যা অনুসারে মিলাই দেখলাম যে না, সি নাম্বারটা মিলে না। আমি এখন যেটা বলছি এই অনুসারে মিলে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই যে গাং, গা বা গাং, এই শব্দগুলোকে আমরা যদি একটু ভাঙি, তাহলে একটু খেয়াল করেন, দেখেন। ওকে, আস্তে আমি আমি একটু একটু করে বড় করে দিচ্ছি, খেয়াল করেন। হ্যাঁ দেখেন, আমি ওয়ার্ডগুলো একটু ভেঙে দিচ্ছি, খেয়াল করো ভাই। আমি এখানে যেহেতু ওয়ার্ডগুলো সব একই, আমি একটু লিখে দিচ্ছি। দেখো, একটা হচ্ছে গাং, একটা হচ্ছে গা, একটা হচ্ছে গা, এবং আরেকটা হচ্ছে গাং। এই হচ্ছে তিনটা ওয়ার্ড, গাং, গা বা গাং। আচ্ছা, এবার একটু খেয়াল করো, গাং এটাকে যদি ভাঙি, তাহলে প্রথমে হচ্ছে গ, তারপর হচ্ছে যোগ আ, মানে আ মানে হচ্ছে এই যে আকার, ঠিক আছে, আ, আর তারপর হচ্ছে অনুস্বর, এই তো। আর এখানে যদি ভাঙি, তাহলে প্রথমে হচ্ছে গ, এখন যেটা বলছি আগে আকার, তারপর হচ্ছে চন্দ্রবিন্দু। আর এখানে হচ্ছে গ, গ এর পর হচ্ছে আকার, তারপর হচ্ছে উম, তারপর হচ্ছে গ, এই তো নাকি? তো এবার চিন্তা করেন, ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে প্রথমে যতক্ষণ মিলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এক ধরতে থাকবো, তাহলে মিলে গেছে। এবার দেখেন এই তিনটা তো মিলে গেছে, সেই তিনটা তো সামনে যান।
এরপর আসেন অনুস্বর আগে বিসর্গ পরে তারপর হচ্ছে উম, তাই না? অনুস্বর বিসর্গ তারপরে কি, তারপর উম। কিন্তু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে অনুস্বর বিসর্গটা আমার চলে আসবে, মানে অনুস্বর বিসর্গটা হচ্ছে আমার ওটা কি বলে মানে পরে আসবে আকারে, তো সেই হিসেবে অনুস্বরটা চলে যাবে এটার আগে, মানে চন্দ্রবিন্দু চলে আসবে এটার আগে। তো সেই হিসেবে এটা মিলতেছিল না অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন? মানে চন্দ্রবিন্দু আগে তারপর হচ্ছে আকার আসবে, ওটা মিলতেছিল না। তো এই কারণে এটা বুঝাইলাম যে না, এটা হচ্ছে সবসময় কি বসবে, এটা হচ্ছে আগে আকার তারপর হচ্ছে মানে কার বসবে, তারপর হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এই রুলসটা যদি মেনটেন করেন তাহলে এটা মাথায় থাকবে আপনাদের, কথা বুঝতে পারছেন? এই রুলসটা যদি মেনটেন করেন তাহলে এটা মাথায় থাকবে। মানে মোট কথা হচ্ছে, সহজ কথা, আগে যে রুলসটা পড়াইছিলাম সেই রুলসটার মধ্যে একটু এডিট মাথায় রাখতে হবে, এডিট করতে হবে। সেটা হচ্ছে সরস্বর রস্য দীর্ঘ রি এ ওই ও ও, তারপরে আগে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু বলছিলাম, বাট তারপরে আগে কার, তারপর হচ্ছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু হবে। বুঝছেন না বুঝেন নাই? আশা করি আপনারা বুঝছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আশা করি ফাবলি আপু আপনি আপনার উত্তর পাইছেন, কারণ এই প্রশ্নের উত্তরটা আমি ইনবক্সে আপনারা কোনোভাবে বুঝাইতে পারতাম না, এখন যেভাবে বুঝাইছি সেভাবে। কথা বুঝতে পারছেন? দুই দণ্ডে চলে যায় দুদিনের পথ, দণ্ড কিভাবে করণকারক হলো? ভাইয়া দুই দণ্ড বলতে এখানে দুইটা পাকে বুঝাইছে। তো দুই দণ্ড দিয়ে আপনি 2 দিনের পথ পার করে ফেলছেন, তাহলে 2 দিনের পথ পার করার ওয়েটা কি, মাধ্যমটা কি? দুই দণ্ড। সেই কারণে দুই দণ্ড হচ্ছে করণকারক। বুঝতে পারছেন? আচ্ছা, ফাবলিয়া বলছে তাহলে অন্যগুলো মিলছে কিভাবে আপনার আগের নিয়মে? ওই যে বললাম, আপনি অন্যগুলো এই নিয়ম করে মিলাইতে যাবেন, দেখবেন মিলে যাবে, দেখবেন মিলে যাবে। কথা বুঝতে পারছেন? কেন মিলবে আর অন্যগুলো আগের নিয়মে কেন মিলছে? কারণ আগের নিয়মে এই মানে শুধুমাত্র অনুস্বর বিসর্গ আর আকারের পার্থক্যটা নাই কোনো জায়গায়, এই জন্য মিলে গেছিল। বুঝতে পারছেন? আগের নিয়মে মিলে গেছিল, এই জন্য আপনি এটা দিয়ে করতে যাবেন, দেখবেন এটা দিয়েও মিলে যাবে। বুঝতে পারছেন? এটা দিয়ে মিলাতে যাবেন, দেখবেন এটা দিয়ে মিলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন যোজক কিভাবে পদ, বাক্য, বর্ণ এসব কিছুকে যোগ করে। যোজক জিনিসটা তো লেগে যোগ করার কাজই হচ্ছে যোজক। আপনার কাছে যদি মানে অন্বেষণ বই বা ধ্রুব বই থাকে, তাহলে পদ প্রকরণ অধ্যায়ের মধ্যে দেখেন যোজক নিয়ে আলোচনা করছি। যোজক জিনিসটা হচ্ছে, মনে করেন এই যোজক সেই যোজক, অনেকগুলো যোজকের প্রকার আছে, সেই প্রকারগুলো নিয়ে আলোচনা করা আছে। তো এখানে যোজক জিনিসটা হচ্ছে বাক্যের কয়েকটি পদের মধ্যে কি করে, সংযোগ করে। যেমন তুমি পড়াশোনা করেছো, তুমি তুমি পাশ করবে যদি তুমি পড়াশোনা করো, তাহলে এই যে তুমি পাশ করবে যদি তুমি পড়াশোনা করো, এই যদিটা কি করতেছে, পরের বাক্যটার সাথে একটা সংযোজন করতেছে আগের বাক্যটার, এটাই একটা যোজক। বুঝতে পারছেন? ওকে ফাইন। মিরাজুল বলছে স্যার বিসিএস উপসর্গ থেকে তেমন বেশি কোশ্চেন আসে না, সেক্ষেত্রে মার্চ মাসে বিসিএস এক্সাম হলে সাজেস্টিভ টপিক নিয়ে কোনো মডেল টেস্ট বা প্র্যাকটিসের জন্য আপনার পরামর্শ কি? আচ্ছা, সাবজেক্টিভ আর কি, সাবজেক্টিভ টপিক নিয়ে কোনো মডেল টেস্ট বা প্র্যাকটিসের জন্য আপনার পরামর্শ কি? দেখেন মিরাজুল ভাই, বিসিএস এর ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে মডেল টেস্টের জন্য প্রিসেপ্টরস আছে, প্রিসেপ্টরস এর মানে মডেল টেস্টটা ভালোই করে ওরা, যেটা দেখছি। সো ওটা দেখতে পারেন। আপাতত মানে আপনাদের জন্য এটাই বলার, আপাতত আর কিছু বলার নাই। আর আমি তো বললামই, আমি একটা ম্যাসিভ একটা চিন্তা ভাবনা করছি। দুপুরবেলা একটা পোস্ট দিছিলাম, দেখছেন হয়তো অনেকে। মানে অ্যাকচুয়ালি দুপুরের পরে একটা পোস্ট দিছিলাম যে এমন যদি হয় যে ব্যাকরণের প্রতিটা অধ্যায়ের শেষে প্রতিটা কোশ্চেনের মানে ব্যাখ্যা সহ প্রতিটা কোশ্চেন, মানে ব্যাকরণের প্রতিটা অধ্যায়ের শেষে প্রতিটা কোশ্চেন, যে কোনো সেক্টরের সকল কোশ্চেন আছে, মানে ব্যাংকের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, অ্যাডমিশনের কোশ্চেন, জবের কোশ্চেন, ঠিক আছে, মানে সরকারি বেসরকারি নিয়োগ পরীক্ষার কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, তেল গ্যাসের কোশ্চেন, মানে যে কোনো কিছুর কোশ্চেন এটার মধ্যে থাকবে, প্লাস প্রতিটা কোশ্চেনের পিছনে এটার ব্যাখ্যা থাকবে। এখন পরে চিন্তা করতেছি এই বই তো হয়ে যাবে বই না, এটা হয়ে যাবে মনে করেন ডিকশনারি, ঠিক আছে। এখন চিন্তা করতেছি, ভাবতেছি এটা বই করতে গেলে এটা তো আসলে অনেকে বলতেছে স্যার কবে আনবেন কবে আনবেন, মনটায় চাইতেছে আরে কই যে ভাই তুই আমার বাসায় তুই তুই নিজেই লেখ, মানে এটা কোনো কথা, কবে আনবেন, আরে খোদার এটা তো ভাবছি। এখন ভাবছি একটা জিনিস ভাবলি কি হয়ে যায়, এটা কি আলাদিনের চেরাগ? ভাই কবে আনবেন এটা লিখতে মিনিমাম 2 বছরের কাজ এটা, বুঝেন? এটা কি এটা এত সহজ? মানে প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা রেডি করা 2 বছর হলে অন্তত সব বাদ দিয়েও যদি লিখি মিনিমাম 1 বছরের কাজ, মিনিমাম 1 বছরের কাজ, সব বাদ দিয়েও যদি খালি মনে করেন লেখালেখির মধ্যে পড়ে থাকি, তাও মিনিমাম 1 বছরের কাজ। তো এইটা মানে এত তাড়াতাড়ি আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করলাম আপনাদের, মানে মতামতটা জানলাম, তো মোটামুটি প্রচুর সাড়া পেয়েছি পজিটিভ। আমি এরকম কিছু একটা করবো, এটা আমার নিয়ত আছে, এবং এটা আমি নিয়ত করছি যেহেতু এটা আমার টুডে অর টুমোরো, আমার একটু দেরি হলেও আমি করব। কিন্তু তার মানে এই না যে আমি এখনই করব, ভাই 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম কিছু না। কথা বুঝতে পারছেন?
এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম কিছু না। ওকে ফাইন। নির্দেশক সর্বনাম কোনগুলো? নির্দেশক সর্বনাম হচ্ছে ওই যে যে যদি যদিও যেন এগুলো মানে যেই সর্বনামগুলো মানে স্পেসিফিক ভাবে নির্দেশ করে সেগুলা নির্দেশক সর্বনাম, বুঝতে পারছেন? আচ্ছা ওয়েট, ভাই আমাদের জন্য ব্যাকরণের কোনো মডেল টেস্ট বের করবেন না, আনিসা সামা বলছে। এটা আমরা ইনশাল্লাহ জানুয়ারির 5 তারিখের মধ্যে আপনাদেরকে জানাবো যে ব্যাকরণের কি করব কি করব না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আচ্ছা আছে কিনা আমার বাসায় শিওর না, দাঁড়ান আছে কিনা একটু দেখি, দাঁড়ান একটু দেখি, দাঁড়ান। ও মাই গড ওয়েট, নাই, ওটা রেখে আসছি অফিসে। ও বাসায় যদি থাকতো ওটা দেখে দিতে পারতাম। 2019 সালে 19 বা 20 সালে 2019 বা 20 সালে একটা বই বের করছিলাম, যে বইটার নাম ছিল ধ্রুব মডেল টেস্ট। ওইটার মধ্যে 50 সেট কোশ্চেন করছিলাম এবং প্রতিটা প্রতিটা মানে মডেল টেস্টের মধ্যে টোটাল 20টা করে কোশ্চেন, মানে মোট 1000 কোশ্চেন, সিলেক্টিভ 1000 কোশ্চেন, এবং প্রতিটা কোশ্চেনের প্রতিটা অপশনের ব্যাখ্যা করা। মানে অপশন এ কেন হইলো, বি সি ডি কেন হইলো না, এবং স্কয়ার অফ গড ভাই ওখানে কোনো থার্ড ক্লাস কোশ্চেন নাই। মানে ব্যাপারটা এরকম না যে বাংলা বছর কয়টা, নো, এরকম কোনো থার্ড ক্লাস কোশ্চেন নাই। প্রতিটা কোশ্চেন আপনার কাছে মনে হবে যে এটার উত্তর বি কিন্তু উত্তর আসলে সি, এবং কেন সি হইলো এটার ব্যাখ্যাটা চমৎকার নিচে ব্যাখ্যা করে দিয়েছিলাম। এবং 2 কালারে মানে বইটা করছিলাম, ব্যাখ্যা হচ্ছে এক কালারে রেড কালারে আর প্রশ্নটা হচ্ছে ব্ল্যাক কালার, এরকম করে। তো এই বইটা পরবর্তীতে আর করি নাই বের, কারণ অনেক কাজের প্রেশার এই সেই। তো চিন্তা করতেছি এটা নিয়ে একটা এরকম একটা প্ল্যান করতেছি, বাকিটা আল্লাহ ভরসা, কথা বুঝতে পারছেন? ওকে, এই হচ্ছে ভাই তাহলে আজকের মতো আলোচনা। কারো যদি কোনো স্যার এমন একটা মডেল টেস্ট বই বের হলে ভালো হয়, হ্যাঁ ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে, আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা প্ল্যান আছে, আমরা করতেছি। অ্যাডমিশনের জন্য ফাবলিহা বলছে, আচ্ছা হ্যাঁ আমরা প্ল্যান আছে ভাই, প্ল্যান আছে, করতেছি, বাকিটা আল্লাহ ভরসা, দেখি কতটুকু কি করতে পারি। ঠিক আছে, প্র্যাকটিস করতে গেলে যে যত প্র্যাকটিস করবেন তার তত বেশি সমস্যা বের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে প্র্যাকটিস অফ করে দিলে তাহলে আপনি লুজার। প্র্যাকটিস যদি আপনি কন্টিনিউ রাখেন, আপনার প্রবলেম থাকবে, প্রবলেমগুলো থেকে আপনি প্রবলেম সলভ করে নিতে পারবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি গেইনার, বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকের মতো এখানে ইতি, সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে ইতি, সবাই ভালো থাকেন। আমরাও প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি, দীর্ঘক্ষণ ক্লাস নিলাম, প্রায় 2 ঘন্টার মতো। সো ইনশাল্লাহ আগামী পরশু দিনের ক্লাসে আপনাদের সাথে উপসর্গের নতুন একটা বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আচ্ছা, মুনতাসির ভাই যাওয়ার আগে আরেকটা কোশ্চেন করছে, বিপদে সে উতলা হয়েছে, বিপদে যেন করিতে পারি জয়, এখানে বিপদে অধীর হয় না, 3টা বাক্যে বিপদে কোন কারক? বিপদে সে উতলা হয়েছে মানে হচ্ছে যে বিপদে, সে বিপদে যখন ছিল ওই সময়টাতে সে উতলা হয়েছে, তার মানে বিপদে সে, সরি এখানে বোঝাচ্ছে বিপদে সে উতলা হয়েছে, তার মানে সে উতলা হওয়ার পেছনের কারণটা কি, উতলা হওয়ার পেছনের কারণটা কি, বিপদ, তার মানে বিপদ এখানে করণ কারক। বিপদে সে উতলা হয়েছে মানে বিপদের কারণে সে উতলা হয়েছে, তার মানে বিপদ করণ কারক। এরপরে বলছে বিপদে যেন করিতে পারি জয়, মানে বিপদকে আমি যেন জয় করতে পারি, তাহলে আমি হচ্ছে কর্তা, আর আমার বাক্যের ক্রিয়াটা হচ্ছে জয় করা, তো জয় করবো আমি কাকে, বিপদকে, তার মানে বিপদ হচ্ছে এখানে কর্ম। আর লাস্টে বলছে বিপদে অধীর হয়েও না, এখানে বিপদ কি, তার মানে আমি যখন বিপদে পড়বো তখন বিপদের যেন অধীর না হই, তার মানে আমার সময়টাকে বোঝানো হচ্ছে যে বিপদের ওই সময়টার সাথে তুমি যখন প্লাস অবস্থায় থাকবা তখন তুমি অধীর হয়েও না, কথা বুঝতে পারছেন? তাহলে ব্যাপারটা হচ্ছে বিপদে অধীর হয়েও না, তাহলে বিপদের সময়টাকে মিন করা হয়েছে, সেই ক্ষেত্রে বিপদটা হচ্ছে অধিকরণ কারক। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন মুনতাসির ভাই? আশা করি বুঝছেন। প্র্যাকটিসের ব্যাপার ভাই, একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হয়ে যাবে। ওকে, তাহলে আজকের মতো সবাই ক্লিয়ার, সবাই পড়ে নেবেন ইনশাল্লাহ নিজের মতো করে। বেস্ট অফ লাক আজকের মতো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, বাই। ঠিক আছে, থ্যাংক ইউ।